ওকে, আমরা লাইভে চলে আসছি এবং মোটামুটি প্রায় ২-৩ সপ্তাহ পর আমাদেরকে আমাদের পেজ থেকে লাইভ করতে দিচ্ছে। ইয়ে এটা সম্বন্ধে এটা সম্বন্ধে প্রান্তর একটা থিওরি আছে, সেটা বলো দেখি সবাইকে। না থাক, এটা বেশি বেশি মজা নেওয়া হয়ে যাবে। এখন তো সবাই মজা নিচ্ছে তার সাথে, সুতরাং আমরা আর মজা না নেই। লাইভে মজা না হ্যাঁ, নেই। মজা না নেই আরকি। আচ্ছা, লাইভে এসে মজা না নেই। ঠিক তবে আছে। এটা নিয়ে, এই টপিক নিয়ে কথা হবে। এই আজকে যেহেতু এটা হ্যাঁ, হট টপিক এখন, এবং আমি হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে অবশ্যই। এক পক্ষের দুপক্ষের কথা একটু একটু শুনছি। সো এটা নিয়ে কথা হবে। হ্যাঁ, চলো। সেটাই। আচ্ছা দাঁড়াও, এসো। আমি দেখি লাইভটা এখনো আসে নাই, এটা শেয়ার করতে হবে। শেয়ার, ওয়েট, চলে আসছে তো। মিডিয়া পডকাস্টের ওয়েবসাইট, সরি, পেজে যেতে হবে। পেজ, শেয়ার। ওকে, আমার প্রোফাইলে শেয়ার দিছি, এখন হচ্ছে গ্রুপে শেয়ার দেই। গ্রুপ পাইলা কই? ওকে, আমার মোটামুটি লাইভে শেয়ার দেওয়া শেষ। এখন তাহলে আমরা আলোচনায় ব্যাক করি। আমাদের হচ্ছে প্রথমত লাস্ট গত সপ্তাহে কোনো ইয়া হয় নাই, কি বলে, লাইভ হয়নি ব্যস্ততার কারণে আমার জন্য। যাই হোক, এরপর তবুও এই গত সপ্তাহে তেমন কিছু দেখা হয় নাই, তবে তার আগের সপ্তাহে বেশ কিছু জিনিস দেখা হয়েছে। বিশেষ করে ৪টা গিবলি মুভি দেখছি আমি। এখন হুম। গিবলি মুভি একটা একটা করে আরকি একদম রিলিজ ডেট অনুসারে আরকি ক্রমানুসারে দেখা শুরু করছি। তো আপাতত ১ম ৪টা মুভি দেখছি। হুম হুম। তো ভালোই লাগতেছে গিবলি স্টুডিওর মুভিগুলা। এর আচ্ছা। মধ্যে বেশিরভাগই হয়তো অনেকে দেখে ফেলছে অলরেডি। তারপরেও আমি বলব যারা দেখে নাই তাদের জন্য রিকমেন্ডেড থাকবে। তো প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যাসেল ইন দ্য স্কাই। ফার্স্ট যে মুভিটা সেটা ওইটা স্টুডিও ঘিবলি এবং মিয়াজাকির বানানো মুভি। আচ্ছা। এখানে তোমার হচ্ছে দেখায় যে একটা ফার্স্টে দেখায় একটা মেয়ে, তার কাছে একটা লকেট থাকে। ওই হুম। লকেটটা নিয়ে আর কি অনেক আহ, দুই দলের মধ্যে মারামারি হতে থাকে। এক দল থাকে হচ্ছে কি গভর্নমেন্টের সিক্রেট এজেন্সি, আরেক দল থাকে পাইরেট। তাদের মধ্যে আচ্ছা। এই এই মেয়েটাকে নিয়ে আর কি মারামারি চলতে থাকে। তো এরপরে একটা ক্যাসেল ইন দ্য স্কাই, মানে একটা হুম। ভাসমান, আকাশে ভাসমান একটা আইল্যান্ডের মতো একটা জায়গা আছে। ওইটা ওইটার খোঁজ নেওয়ার জন্য মূলত মেয়েটার আর কি লকেটটা নিয়ে আর কি মারামারি হতে থাকে। হুম। তো তুমি দেখছো নাকি এটা ক্যাসেল ইন দ্য স্কাই? ক্যাসেল ইন দ্য স্কাই দেখা হয়নি। দেখা হয়নি। আচ্ছা, এটা এটা হচ্ছে একদম গিবলি স্টুডিওর ফার্স্ট মুভি, ১৯৮৮ না কত সাল, দাও দেখি। হ্যাঁ, ১৯৮৬, একদম ১৯৮৬। তো আমাদের আমার জন্মসালে আর কি, মোটামুটি আমি যখন জন্মগ্রহণ করি তখনকার মুভি। যাই হোক, তো এটা বেশ ভালো লাগছে আমার কাছে। আই উড রেট ইট 9 out of 10। আচ্ছা, এরপরে সেকেন্ড যেটা দেখছি সেটা হচ্ছে গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস। এটা মোটামুটি কম বেশি অনেকেই যারা অ্যানিমে ফ্যান বা অ্যানিমে ফ্যান না কিন্তু তারপরে মুভি ফ্যান, তাদের দেখা হয়ে গেছে অলরেডি সম্ভবত। তো গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইসটা মেইনলি হচ্ছে এই হুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা নিয়ে ইয়াটা কাহিনীটা। এটা যদিও স্টুডিও ঘিবলি, কিন্তু এটা মিয়াজাকি না, আরেকজন ডিরেকশন করছে, নামটা কি জানি, দেখতে হবে আমার। হুম। আহ, ইসাও তাকাহাতা। ইসাও তাকাহাতার বানানো মুভি। ডিরেক্টর, মানে বানানো বলতে ডিরেকশন দিছে সে।
এখানে দেখায় যে তুই ভাই বোন একটা ভাই একটা তার বোন, ওদের কাহিনী, যুদ্ধের মধ্যে ওরা কি অবস্থার সম্মুখীন হয়, ওদের লাইফ আস্তে আস্তে কিভাবে খারাপ থেকে আরো খারাপের দিকে যেতে থাকে, সেটা নিয়ে আর কি পুরো মুভিটা। হুম। তো এটাও ভালো লাগছে আমার কাছে, এটা আমি 10/10 দিব। এটা তো যারা জিবলির মনে হয় সব থেকে বিখ্যাত মুভি হ্যাঁ, ইসের পরে, ফায়ারফ্লাইজ। স্পিরিটেড অ্যাওয়ের পরে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। কিন্তু এটা দুঃখের মুভি দেখে আমি কখনো দেখার আগ্রহ বোধ করিনি। হুম, দেখার আগ্রহ বোধ করো না এটা? কারণ এটা দুঃখের মুভি। সবসময় সবাই বলে দুঃখের মুভি, দুঃখ, অনেক দুঃখ। হ্যাঁ, হ্যাঁ, এটা এইজন্য অনেকে স্কিপ করে যায়। আর মজার বিষয় হচ্ছে এটার সাথে আরেকটা মুভি, মানে একই সালে ২ টা মুভি বের হইছে। হ্যাঁ। 'গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ' আর 'মাই নেইবর তোতোরো'। এবং হুম, হুম। মজার বিষয় হচ্ছে এই ২ টা হচ্ছে ডাবল ফিচার হিসেবে আরকি রিলিজ পাইছে আরকি। সো দ্যাট আচ্ছা। মিনস দ্যাট একটার পর আরেকটা দেখাবে আরকি। কিন্তু ২ টার ও। কাহিনী সম্পূর্ণ ভিন্ন তো আছেই, প্লাস থিমও ভিন্ন। একটা হচ্ছে খুবই দুঃখের, একটা হচ্ছে খুবই রিল্যাক্সিং আনন্দের মুভি। হুম। সো এটা বেশ ইন্টারেস্টিং আরকি। তো আমি 'মাই নেইবর তোতোরো' দেখছি। ওটা তো বাচ্চাদের নিয়ে আরকি, ডিজনি কিনে নিছে ওইটার সত্ত্ব। সো বাচ্চাদের মুভি, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। এটার ইয়াটা এটা নিয়ে মনে হয় একটা বইও অলরেডি বাংলাদেশে অনুবাদ হইছে, তাই না? বোধহয়। কিছুদিন সালমান আগেই হক, হইছে। না, সালমান হক হ্যাঁ, করে নাই মনে হয়। সালমান হকই তো করছে এটা তো আমি জানি। হুম, না সালমান করেনি। সম্ভবত ফুয়াদ আল ফিদা করছে। আচ্ছা, হতে পারে। সালমান করছে তোতোরো, তোতোরো করছে। গ্রেভ অফ দ্য ফায়ারপ্লেস করে নাই। না, আমি আমি মাইনে এবার তোদের কথা বলতেছি এখন। ও আচ্ছা, মাইনে, তোতোরো তাহলে ঠিক আছে। হ্যাঁ, তোতোরো হ্যাঁ, তোতোরো বললে ঠিক আছে। তোতোরো করছে। আফসার থেকে হ্যাঁ, হ্যাঁ, পাবলিশ আমি হইছে। ওইটার কথাই বলতেছি, গত তোদের কথাই বলতেছি। গত বইমেলার কিছুদিন আগে মনে হয় প্রকাশ পেয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মাইনে এবার তোদেরও এটা বেশ, যারা আরকি কেবল অ্যানিমে দেখে নাই কখনো, বা বাচ্চা টাইপের বা ইয়াং জেনারেশন যারা, ওদের জন্য একটা বেশ ভালো একটা এন্ট্রি অ্যানিমে হবে। মানে এবার তো তোরা দেখতে পারে সবাই। আমার মনে হয় যে দেখতে ভালো লাগবে সবারই। তো এটাকে আমি 9 out of 10 দিব। আচ্ছা। তারপর হচ্ছে চতুর্থ যে মুভিটা দেখছি সেটা হচ্ছে কিকি's ডেলিভারি সার্ভিস। এটা এটাতে দেখছি। হচ্ছে একটা ইয়াং উইচ দেখায় যে হুম, উইচদের হচ্ছে একটা রুলস বা একটা ট্র্যাডিশন হচ্ছে, তারা ১৩ বছরে পা দিলে মনে হয়, ১৩ না কত বছর, যাই হোক, ওই বয়সে ওরা হচ্ছে ঘর ছেড়ে বের হয়ে যায় এবং একটা শহরে যেয়ে ট্রেনিং হুম, করতে থাকে আরকি। তো ওই উইচটা আরকি, ও সেরকম স্কিলড কোনো উইচ না, এবং ওর একটাই পাওয়ার আছে, সেটা হচ্ছে উড়তে পারা। ব্রুমের মাধ্যমে উড়তে পারা। ওইটাও সে ঠিকমতো করতে পারে না আরকি। হুম। তো তার এই উড়ার যে ট্যালেন্ট আছে, এটা নিয়েই সে হচ্ছে একটা ডেলিভারি সার্ভিস দেওয়ার ব্যবস্থা করে। তো এটা নিয়ে কাহিনী। কিভাবে মেয়েটা তার পাওয়ারটাকে ইউজ করতে থাকে। একসময় সে পাওয়ারটা হারায়ও ফেলে। পাওয়ার হারানোর পর তার কি স্ট্রাগল যায়, সবকিছু নিয়েই হচ্ছে এই কাহিনী। তো এটাও খারাপ লাগেনি, এটাও ভাল লাগছে। এটা I would rate it 8 out of 10. এটাও মিয়াজাকির ডিরেকশনের মুভি। মিয়াজাকি হচ্ছে, আমি যে ৩ টা মুভি ৪ টা মুভি দেখছি, তার মধ্যে ৩ টাই হচ্ছে হায়াও মিয়াজাকির মুভি। হুম, হুম, এবং হায়াও মিয়াজাকির মুভির মধ্যে বেশ মিল পাওয়া যায় যে সবগুলোতেই ম্যাজিক্যাল কিছু একটা এলিমেন্ট থাকে। মানে আর জাদু বাস্তবতা বা বাস্তব এর সাথে একটা জাদুর সম্পর্ক আছে, এরকম এক ধরনের তার আরকি। মুভিগুলার থিম বলা যায় আরকি। হ্যাঁ, হায়াও মিয়াজাকির যেটা মানে সে কিন্তু বেছে উপন্যাস খুঁজে বের করে। সেগুলোর উপরে কিন্তু মুভি বানায় নিজের মতো করে অ্যাডাপ্ট করে। হ্যাঁ, যেমন হ্যাঁ, ধরো হ্যাঁ। তোমার হাউস মুভিং ক্যাসেল হচ্ছে ডায়ানা ওয়েস জোনসের একটা বই থেকে এক্সাক্টলি ওই নামেরই একটা বই থেকে নেওয়া। বা আচ্ছা। আ তোমার হচ্ছে যে আরিয়াটি একটা মুভি আছে। ওইটাও হচ্ছে দ্য বড়োয়ার্স আরিয়াটি বলে একটা দ্য বড়োয়ার্স বলে একটা বই আছে মনে হয়। কার লেখা আমার হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি এখন খেয়াল নাই। ক্লাসিক বই। ওইটার উপর নেওয়া। তারপরে আ আর্থসি। আর্থসিটাও হচ্ছে তোমার উর্সুলা লে গুইনের
তোমার হচ্ছে যে উপন্যাস থেকে নেওয়া, এরকম সবগুলোই মানে অধিকাংশই হচ্ছে এরকম কোনো না কোনো উপন্যাস থেকে কিন্তু সে হচ্ছে নিছে। হয়তো সোর্সটা আমরা জানি না সবসময়, বাট হুম হুম। সে ভালো ভালো সোর্স থেকে ই করে তারপরে হচ্ছে ওটাকে নিজের মতো করে আর কি প্রেজেন্ট করছে। তো হ্যাঁ সেটাই। ভালো, এটা ভালো। একজন ভালো পরিচালক আসলে মানে তার হচ্ছে যে মূলত পরিচালকের কাজ কি, পরিচালক হচ্ছে নিজের চোখ দিয়ে তোমাকে গল্পটা দেখাবে আর কি, মানে সে যেভাবে করে গল্পটা বলতেছে ওইভাবে বলবে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো ধরো আমরা যখন একটা দৃশ্য দেখি বা তোমার রাস্তায় নেমে, তখন আমরা একভাবে দেখি, তোমার পাশে একজন যে দাঁড়ায় আছে সে একভাবে দেখতেছে, ধরো একটা গাছই দেখতেছে, পাঁচজন পাঁচ ভাবে দেখতেছে, হাজার জন হাজার ভাবে হুম দেখতেছে। হুম। পরিচালক হচ্ছে নিজের দৃষ্টিভঙ্গিটা থেকে ওই গাছটাকে দেখাচ্ছে, তো সে যেভাবে দেখাচ্ছে সিনেমায় তুমি সেভাবে দেখবা। তো হ্যাঁ সেজন্য সেটাই। দুইটা গুণ খুবই জরুরি, একটা হচ্ছে তুমি কিভাবে দেখাচ্ছ সেটা জরুরি, আরেকটা হচ্ছে তোমার ভালো গল্প আইদার তোমার লিখতে হবে বা হচ্ছে তোমার নিজের না লিখতে পারলে খুঁজে বের করতে হবে। তোমার যখন ইসের বইটা পড়তেছিলাম, সিনেমা পাড়া দিয়ে একটা বই পড়তেছিলাম আমি গত মানে বিদেশে আসার আগে। তখন আচ্ছা। হচ্ছে তোমার বইটার রাইটার ছিল তরুণ মজুমদার, যিনি হচ্ছে একজন ফিল্ম ডিরেক্টর ছিল। মনে করো ভারতে ওই যে সত্যজিৎ রায়ের সময়কার ৪-৫ জন খুব বড় ফিল্ম ডিরেক্টরের মধ্যে উনি একজন ছিল। তো ওইখানে ওনার লাইফের জার্নিটা দেখাইছে। উনি উনি হচ্ছে যেরকমই গল্প, ভালো গল্প খুঁজে বেড়াইতো। ঠিক আছে? ধরো একটা গল্প পড়ছে যেটা খুব ভালো লাগছে, তখন ওইটার গিয়ে সত্য নিয়ে নিত রাইটার থেকে কিনে। তারপরে ওইটা তোমার দেখা, ইভেন সত্যজিৎ রায়ও। তুমি যদি দেখো সত্যজিৎ রায়ের যে মুভি প্রথম যেটা হিট হয়েছে, মানে প্রথম মুভি যেটা পথের পাঁচালী, সেটাও কিন্তু তোমার ওই যে ইসের থেকে আহ, তোমার হচ্ছে যে বিভূতিভূষণের উপন্যাস থেকেই করা। তারপর অশনি সংকেত, সেটাও উপন্যাস থেকে করা। মানে এরকম ভালো ভালো উপন্যাস খুঁজে সেগুলার থেকে করতো। হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের দেশে হয় না যে তা না, হয় বাট খুবই কম এই ধরনের কাজ হয়, যে কারণে মুভিও ওইরকম উল্লেখযোগ্য হয় না, মানুষ দেখে ভুলে যায়। সেই গতানুগতিক চিত্রায়ন, অভিনেতা একই রকম কাজ করতেছে, ভালো ভালো যারা অভিনেতা তারা হচ্ছে ম্যাস পপুলারিটি পায় না, হুম। এই হয়। সে কারণেই হচ্ছে যে সাকিব খানের মুভি নিয়ে এত লাফালাফি হয়, কারণ আর নেই তো কেউ, বুঝতে পারছো? হ্যাঁ এখন সেটাই। যেটা হচ্ছে যে আমি একটু প্রসঙ্গ থেকে দূরেই সরে যাচ্ছি, আমি রিসেন্টলি দেখলাম যে সাকিব খানের একটা নতুন মুভি বেরোচ্ছে, যেটার নাম হচ্ছে আহ, তুফান। তুফান। তুফান তুফানের ট্রেইলার দেখে মানুষ একেবারে মানে নাস্তানাবুদ হয়ে গেছে, এত ভালো লাগছে তাদের। ঠিক আছে, আমি দেখছি ট্রেলার, আমিও দেখছি। হ্যাঁ, সাকিব খানের স্ট্যান্ডার্ডে ঠিক আছে, এটা ডেফিনেটলি সাকিব খান যে মুভি করছে, তুমি যদি দেখে থাকো ওই যে থ্রি ইডিয়টস এর নকল করছিল, হ্যাঁ, সেই মুভিটা অনেক মিম বেরোছিল ওইটার। তো আচ্ছা ওই এটাই ধরনের সায়েন্স। এটাই সায়েন্স, হ্যাঁ। এইসব মানে এই ধরনের নায়ক, ঠিক আছে, এইরকম বাজে মুভি, অ্যাক্টিং, ঠিক আছে, ডায়লগ থ্রো এত বাজে, তাকে নিয়ে আমাদের দেশে উন্মাদনা, এবং তার মুভি হচ্ছে সেরা মুভি, মানে সে হচ্ছে হুম। সেরা নায়ক, নায়কের রাজা মানে আমাদের দেশে। তাহলে তোমার বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই। যে আসলে আমাদের আসলে অবস্থাটা কি। এককালে ধরো স্বাধীনতার সময় বা তারপরে দিয়ে কিছু ভালো ভালো কিন্তু নায়ক নায়িকা ছিল, অভিনেতা অভিনেত্রী ছিল, যারাও পরবর্তীতে গিয়ে প্রচুর আজে বাজে সিনেমা করছে। যেমন ধরো রাজ্জাক, শাবানা, তোমার যে হুম। ববিতা ছিল, ববিতা কিন্তু প্রথম তার ডেবিউ হয়েছিল তোমার ইসে অশনি সংকেতে, সম্ভবত সত্যজিৎ রায়ের মুভি, আচ্ছা। এবং সেখানে সে খুবই ভালো অ্যাক্টিং করছে। এই সব নায়ক নায়কের নিয়ে আমরা হচ্ছে অপচয় করছি, আমরা হচ্ছে ভালো সিনেমা তাদের প্রথম দিকে করছে, সাদা কালো যুগে তারা অনেক ভালো সিনেমা করছে, খান আতা ছিল, আনোয়ার হোসেন ছিল, প্রবীর মিত্র ছিল, ভালো ভালো করছে। হুম পরবর্তী হুম। যে 90s এর দিকে এসে যা শুরু হয়েছে, বা আর্লি 2000, লেট 2000, মুভির মান বাংলাদেশে একেবারে চলে গেছে। অ্যানিমেশন মুভির কথা চিন্তাই করা যায় না। আহ, এখন মনে হয় দুই একটা স্টুডিও দাঁড়াচ্ছে একটু একটু করে, বাট লোকবল নাই। আর তুমি যেটা মুভি হুম। বানাবা সেটার থেকে তো তোমার কি লাগে, ধরো মিয়াজাকি একটা মুভি বানাইছে, সেটা সে হচ্ছে পয়সা তুলে নিয়ে আসতে পারবে। তোমার যদি টাকা না উঠে তুমি কেন মুভি বানাবা? আর সেটাই। বাংলাদেশে তুমি একটা যদি বা এত এফোর্ট দিয়ে তোমার একটা 500 জনের একটা বা 150 জনের একটা টিম নিয়ে তুমি যদি বানাও একটা সিনেমা এরকম,
ধরো একটা স্টপ মোশনও যদি তুমি বানাও, কোরালাইন বা হচ্ছে তোমার ইসের মতো, কুবোর মতো, হুম চলবে না। তোমার হলে গিয়ে বড় জোর হচ্ছে তোমার কত লাখখানেক লোক, বড় জোর, তাও আমি বড় জোর বললাম, মানে এত লোক দেখবে না আলটিমেটলি, 10,000 20,000 লোক দেখবে, শেষ। তো এই কারণে হয় না আমাদের, এই জন্য মুভিগুলো হয় না আমাদের এখনো সেই মানে হ্যাঁ, ওই আমাদের ম্যাস পাবলিকের যে রুচি সেটা আর কি এখনো ওই এক্স্যাক্টলি ওই পর্যায়ে যায়নি আর কি। এক্স্যাক্টলি তার মাঝখান থেকেই ওই যে নুহা সুমা একটু কাজ টাজ করে দেখা গেছে যে সে তোমার একটু বিদেশে বা বিশ্বে, বিদেশ তো না, বিশ্বে হচ্ছে তোমার একটা স্বীকৃতি পাইছে, যে মশারি নামে একটা হুম। শর্ট ফিল্ম করছিল। মশারি। সেটা যে খুব ফাটাফাটি হয়েছে তা না, ওই ধরনের কাজ হয়েছে আরো, কিন্তু ঠিক আছে, বাংলাদেশ থেকে গেছে, সেখানে সাউন্ড এফেক্টের সে একটা ভালো ব্যবহার করতে পারছে, একটা থিম সে নিয়ে আসতে পারছে নতুন, মানে ধরো কি বলে, ড্রাকুলা থিওরিতে, ভ্যাম্পায়ার থিওরিতে সেটা নতুন একটা টুইস্ট দিছে, যে কারণে হুম। আহ, মানুষ এটা পছন্দ করছে, যারা ক্রিটিক তারা পছন্দ করছে, মানুষ কিন্তু অত দেখে নাই, ক্রিটিকরা পছন্দ করছে। হ্যাঁ, সেটাই। তো এই আর কি। যাই হোক, অনেক অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম, দুঃখিত। না, আহ, ঠিক আছে। না আসলে আমি আমি খুব ফ্রাস্ট্রেটেড, মানুষের যে উন্মাদনা এই আমাদের তুফান বা এই ধরনের মুভি নিয়ে আমি খুবই হতাশ, মানে মানে নাই কোনো। না, এই যে এখন তো তোমার এই এই শুধু বাংলাদেশে না, তোমার ইন্ডিয়াতেও ধরো কেজিএফ, এনিমেল এই টাইপ মুভির হাইপ বেশি আর কি। কিন্তু ধরো যে হুম। তুমি নিজেই বলছিলে লাপাতা লাইরিস বা এই ধরনের মুভি যেগুলো আছে সেগুলো কিন্তু ওরকম এক্সপোজার পাচ্ছে নাই, না, বা পাচ্ছে পাইলেও না, হয়তো পাচ্ছে না। অতটা বেশি না আর কি। তারপরও যদি তুমি দেখো যে তোমার কেজিএফ যদি তুমি ধরো, কেজিএফ এর কিন্তু একটা ওজন ছিল, এবং তোমার দেখা গেছে যে সেখানে ছিল অ্যাবিউজ ছিল, বাট নায়কের অ্যাক্টিং ভালো ছিল সেখানে, হুম সেখানে হুম হচ্ছে তোমার মিউজিকের কাজ ভালো ছিল, সেখানে হচ্ছে তোমার স্টোরিটা হচ্ছে থ্রিলিং ছিল। অ্যানিমেলের কথা আমি যাবোই না, অ্যানিমেল একটা ফালতু মুভি, ঠিক আছে, অ্যানিমেল মতো বাজে মুভি দেখে আমার জীবনে 3 ঘন্টা সময় নষ্ট হয়েছে। তো অ্যানিমেলের কথা যাবোই না, কিন্তু কেজিএফ ভালো ছিল। কেজিএফ হিট হওয়ার হুম। কারণ ছিল, ধরো তোমার যে হিট হয়েছে, আম, বাহুবলী হিট হয়েছে, কেন হিট হয়েছে? কারণ বাহুবলীতে তোমার যে ধরনের স্পেশাল এফেক্ট তারা আনছে, এগুলা মানে ভারতে ওই ধরনের স্পেশাল এফেক্ট আগে কখনো হয় না, ওই রকম ম্যাচ হচ্ছে তোমার ব্যাটেল, ওই আগেকার হ্যাঁ। মহাভারত সিরিয়ালে হচ্ছে তোমার দেখা যাইতো যে এখান থেকে দুইজন দৌড়ে আসতেছে, ওইখান থেকে দুইজন দৌড়ে আসছে, মাঝখান থেকে একটা ফেক বিস্ফোরণ হয়েছে, ঠিক আছে, সেই সব হুম স্কেল হুম। থেকে বের হয়ে কত উপরে গেছে তারা। এবং সেখানে যে টুইস্ট দিছে, ফার্স্ট মুভি শেষে যে ক্লিফ হ্যাঙ্গার দিছে, সেই ক্লিফ হ্যাঙ্গারের তো ওইটাতেই তো মুভি হিট হয়ে গেছে পরের পরের মুভিতে। হুম হুম। সেগুলো কিন্তু আমার বাংলাদেশে যে সিরিয়াল সিরিয়াল কিন্তু ভালো করতেছে, যেমন ধরো যে ওটিটিতে মহানগর করছিল, তোমার যদি খেয়াল থাকে মহানগরের শেষে গিয়ে যে টুইস্ট দিছে, বা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। তোমার দ্বিতীয়টার পরেও যে টুইস্টটা দিছে তারা, আমরা কিন্তু বসে আছি যে আমরা থার্ডটা কবে আসবে দেখবো। হ্যাঁ, সেটাই। তো কাজ যে ভালো করতে পারে না তা না, কাজ, স্ক্রিপ্ট ভালো হইলে, অভিনেতা ভালো হইলে কাজ ভালো হবে, কিন্তু সমস্যা হচ্ছে ম্যাস অডিয়েন্সের কাছে ওইসব অভিনেতার, ঠিক আছে, ওই আসছে, দেখা হইলো অটোগ্রাফ নিবে, কিন্তু ওই একজন কি বলে ম্যাস হিরোর যে একেবারে যে তোমার পপুলারিটি, তার ধারে কাছে হচ্ছে এদের ওই ঘেসতে পারে না, ভালো যারা যারা হচ্ছে আসলেই জাত অভিনেতা তারা হচ্ছে ঘেসতে পারে না, যে কারণে তোমার মোশাররফ করিমের হাবিজাবি নাটক করতে হয়, সে তো বছরে ধরো 50টা নাটক করতে হয় তার সার্ভাইভ করতে, হুম হুম। কারণ পারিশ্রমিক। ইভেন তোমার তুমি যদি ক্রিয়েটিভ যে কোনো সেক্টর, তুমি যদি আম, বাদ দাও, মুভি বাদ দাও, বইতে আসো, বইতে কি অবস্থা, বাংলাদেশেও বাদ দাও, তুমি ভারতের যে কলকাতার যে যারা সাহিত্যিক, এই যে সুনীল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ লিখে সে জীবিকা ধারণ করছে, কিন্তু তার বছরে কয়টা বই লিখতে হইতো? অনেকগুলো। হুমায়ুন হুম হুম। আহমেদের বছরে কয়টা বই লিখতে হয়েছে? 5-7টা বইয়ের বেশি লিখতেছে তার। কারণ কি, নাহলে চলবে চলবে না সংসার, মানে এরকম বাজে অবস্থা। তো বুঝতে আমাদের পারছি। আসলে এত মানুষ, আমাদের কিন্তু এমন না যে মানুষ কম, ঠিক আছে, আমাদের প্রচুর লোক, দেশে প্রচুর লোক, কিন্তু এরা হচ্ছে ক্রিয়েটিভিটির মর্যাদা দিতে জানে না, বুঝতে যে পারছি, কারণে হ্যাঁ সেটাই। তোমার হচ্ছে যে ওই আমরা পিছিয়ে পড়তেছি, পুরো বিশ্বেই পিছিয়ে পড়তেছি, আমাদের কিন্তু সেরকম রেকগনিশন নেই, যদি আমাদের
ভাষা হচ্ছে তোমার পৃথিবীতে আগে চতুর্থ সর্বোচ্চ তোমার হচ্ছে কথিত ভাষা ছিল চতুর্থ বা ষষ্ঠ, চতুর্থ ছিল মনে হয়। এখন মনে হয় সপ্তম বা অষ্টম হয়ে গেছে। আচ্ছা। তারপরেও তুমি ভাবতে পারতেছো পৃথিবীতে কতগুলা দেশ, কতগুলা ভাষা, তার মধ্যে বাংলা ভাষা ধরো যদি সেভেন্থ মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, আমাদের তো দর্শকের অভাব হওয়ার কথা ছিল না, আমাদের তো পাঠকের না, অভাব হওয়ার কথা ছিল না। না, না, হ্যাঁ, কিন্তু অভাব হয়েছে। তার কারণ হচ্ছে আমরা হচ্ছে ওই কদর করতে জানি না। আমাদের হচ্ছে সস্তা এবং হচ্ছে যেটা হচ্ছে চটকদার সেগুলো আমাদের পছন্দ বেশি। মানে যেগুলা বুঝতে হুম, আমাদের একটু মননশীলতা লাগে বা মাথা খাটানো লাগে বা হচ্ছে একটু গভীরে গিয়ে ভাবা লাগে, সেই লেভেলটাই আমরা অর্জন করতে পারি নাই। ফলে যেটা হইছে, হুম, তুমি দেখবা যে ইংরেজি ভাষার সাহিত্যিকদের অনেক দাম। ঠিক আছে? একজন হলিউডের টম ক্রুজ যদি তোমার হচ্ছে যে আম আফ্রিকায় যায় তারে তারে মানে সবাই চিনবে। কিন্তু তোমার বাংলাদেশের ধরো রাজ্জাক সে যদি যায় হচ্ছে আজকে ফ্রান্সে, তারে হচ্ছে হয়তো ওই অল্প কিছু বাঙালি লোকজন এসে তাকে সম্বর্ধনা দিল। রাজ্জাক যদি এখনো বেঁচে নাই, আমি জাস্ট ফর এক্সাম্পল এর জন্য বুঝতে বলতেছি। পারছি, হ্যাঁ। কিন্তু তারপরে তো আর নাই। মানে কিন্তু আমাদের অডিয়েন্স কিন্তু বেশি। অডিয়েন্স আমাদের অনেক বেশি। কিন্তু হুম, হুম, রেসপেক্ট নাই। হ্যাঁ, আমরা হচ্ছে যে ওই তুমি গালাগালি দিতে আসো, দেখবা যে প্রচুর গালাগালি দিবে। কিন্তু তোমার সম্মান দেওয়ার বেলায় লোক নাই। কদর করার লোক নাই। সেটাই। বুঝতে পারছো? যাই হোক, অনেক হুম, হুম। অপ্রাসঙ্গিক কথা হয়েছে, অনেক র‍্যান্ট হয়েছে। এখন আমরা ফিরে হ্যাঁ, হ্যাঁ। আসি। তোমার কি দেখছি? আর কি দেখছো তুমি বলো? আর আচ্ছা, কিছু দেখছো হায়াও কিনা? মিয়াজাকির এই মুভি মানে স্টুডিও গিবলির মুভিগুলো ছাড়া আর দেখছি হচ্ছে আমি ইয়ার জুজুৎসু কাইসেন সিজন 2। এখানে হুম, বেশ স্পয়লার হয়ে যায়, তারপর বলি বেশ কিছু সাইড ক্যারেক্টার আর কি মারা যায়। তো হুম, বেশ খুনাখুনি হচ্ছে, মারামারি হচ্ছে। কাহিনী খারাপ না, ভালোই চলতেছে। হুম, হুম, অ্যাকশন, মানে অনেক অ্যাকশন চলতেছে আর কি এই আর্কে। এই জন্য আচ্ছা, সবাই এটাকে বেশ হাইপড আর্ক পছন্দ করছো। বলছিল। এখন যে আর্কটা মানে এখন না, সিজন 2 এর যে আর্কটা আর কি চলছে সেটার কথা বলতেছি, জুজুৎসু কাইসেনের। জুজুৎসু কাইসেন অবশ্য প্রথমটাও বেশ হাইপ ছিল। মানে ফার্স্ট যে হ্যাঁ, সিজনটা সেটাও অনেক হাইপ ছিল। আমার যদিও হ্যাঁ। আমার শুরুর দিকে, না শুরুর দিকে না, মাঝে মাঝে দিকে ভালো লাগছিল, বাট শেষ পর্যন্ত এসে আমার আর অতটা ভালো লাগে নাই, যে কারণে আমি এখনো সিজন 2 দেখা শুরু করিনি। আর দেখা আচ্ছা, উচিত, আচ্ছা। দেখা আরম্ভ করতে হবে। সবাই হ্যাঁ, ভালো সিজন বলতেছে। 2 তে তোমার আহ, মেগুমি, যে ফুশিগোরো মেগুমি ওর বাবাকে দেখায়। ওর বাবা বেশ বড়সড় একটা ভিলেন, বলে দিলাম স্পয়লার। স্পয়লার দিচ্ছ কেন তুমি? যাই হোক, যাই মেগুমিকে হোক, সেটাও আমার খেয়াল নাই, তো আমার এখন দেখলে আবার মেগুমি ওই খেয়াল যে আসবে। এই শিকিগামি তৈরি তৈরি করে যে আর কি, ওই ইয়া নিয়ে আসে, বিভিন্ন রকমের সামন করে ইয়াগুলা। শিকিগামি কি সেটাও আমি ভুলে গেছি, ঠিক আছে? এখন আমিও আর এগুলা জানতাম না, আমার অনেক আগে ভুলে গেছি। যাই হোক, মানে বিভিন্ন রকম স্পিরিট ইয়া করে না, এই যে উলফ, ডগ। তোমার আর স্পয়লার ব্যাখ্যা করা লাগবে না, তুমি হচ্ছে আর কি দেখছো সেটা বলো। আচ্ছা, স্পয়লার যাই হোক। ব্যাখ্যা। আচ্ছা, এটাই এই এই কয়টাই দেখছি। আর তুমি হচ্ছে অনগোয়িং কিছু দেখতেছো না জিউৎসু কাইসেন বাদে? না, অনগোয়িং গুলো এখনো দেখে মানে ওই টাইম করে উঠতে পারতেছি না দেখার আর কি বুঝতে পারছি, বুঝতে পারছি, এখনো। স্বাভাবিক। সো অনগোয়িং যেগুলো আছে সেগুলো একটা, ও আচ্ছা সরি, একটা দেখা শুরু করছিলাম, তবে মাত্র ফার্স্ট এপিসোড দেখছি। কোনটা ওটা কোনটা? হচ্ছে অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনটের অ্যাস্ট্রো, কাহিনী হচ্ছে একটা অ্যাস্ট্রোনট। ছেলে, সে হচ্ছে একটা আহ ইয়াতে আসে, লজ হাউসে আসে, যেখানে হচ্ছে বেশ কিছু মানুষ লজিং থাকে এবং ওখানে ফ্রি ব্রেকফাস্ট দেওয়া হয়। তো ওই হুম, ব্রেকফাস্ট বানানোর জন্য যে কুক, শেফ লাগবে, সেই শেফ হিসেবে ওখানে আসে, এসে জয়েন করে। তো হুম, হুম, ওখানকার যে মেইন মানে ওই অ্যাস্ট্রোনট যেই ইয়াটা লজিং হাউসটা, ওইটার যে মেইন ইয়া ল্যান্ড লেডি বলা যায় আর কি, সে হুম, হচ্ছে তার প্রেমে পড়ে যায়। তো পরে জানতে পারে যে ওই মেয়েটা হচ্ছে আসলে পৃথিবীর না আর কি। সে এলিয়েন। একটা গ্রহ থেকে আসছে, মানে এখনো সে জানে না, সেকেন্ড পর্বে জানবে হয়তো। ফার্স্ট পর্বে জানে যে হচ্ছে শি ইজ এ উইডো। আসলে উইডো বলতে বোঝায়, মানে আমরা যেটা বুঝি যে উইডো মানে হচ্ছে সে মানে বিয়ে করছিল, তার ওয়াইফ মানে হাজবেন্ড মারা গেছে, ওইটা না। হুম, হুম। উইডো নামে একটা উইড নামে একটা গ্রহ আছে, ওই উইড গ্রহ থেকে আসছে, এই জন্য ও হচ্ছে উইডো আর কি। সো এরকম বেশ কিছু আর কি ব্ল্যাক উইডো। মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ,
ব্ল্যাক। উইড নামে একটা গ্রহ থেকে আসছে, এই জন্য ও উইডো আর কি। তো বেশ বেশ। এটা আর কি বেশ কমেডি একটা অ্যানিমে। তো দেখি ওটা ওটা দেখা শুরু করবো আবার সময় করতে পারলে আর কি। তো এই যে তোমার এই এই ধরনের হচ্ছে এই যে একটা হোস্টেলে টাইপের আসছে, এসে হচ্ছে সেখানে ওই একজনের সাথে প্রেম হয়ে গেছে ম্যানেজারের, এই ধরনের কিন্তু বহু তোমার সিরিজ আছে। এবং এর হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ বিখ্যাত বিখ্যাত সিরিজ আছে, যেমন মাইসন ইক্কোকু বলে একটা সিরিজ আছে তোমার হচ্ছে হ্যাঁ। ইসের রুমিকো তাকাহাশির, যেটা খুবই বিখ্যাত। তারপরে হচ্ছে তোমার লাভিনা বলে একটা সিরিজ ছিল, যেটা খুবই ফানি এবং মজাদার একটা সিরিজ ছিল। হুম হুম। তো এই ধরনের আছে অনেক সিরিজ। তারপরে সুজুকা বলে একটা সিরিজ দেখছিলাম, ওইটাও কাছাকাছি, একেবারে এক্স্যাক্টলি না হইলেও একটু কাছাকাছি। আচ্ছা। এই ফর্মুলা কাজ করে আর কি ভালোই। এবং এগুলা সাধারণত কমেডি মুভি হয়, কমেডি হারেম এই টাইপের হয়, বুঝছো? হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা, তো তাইলে এই দেখছি। এটাই আর কি। ওই লজিং হাউসে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে হ্যাঁ, ইন্টারাকশন, বেশ একে মজার ইন্টারাকশন হয়। অধিকাংশ ক্যারেক্টার মেয়ে না অধিকাংশ ক্যারেক্টার ছেলে? হুম, বুঝিনি। অধিকাংশ ক্যারেক্টার নারী ক্যারেক্টার চরিত্র নাকি হচ্ছে পুরুষ চরিত্র এই লজিং হাউসে, নাকি মিশেল? আহ, পুরুষ মানে মেইন ক্যারেক্টার আছে সে পুরুষ চরিত্র। হ্যাঁ, আর লজিং হাউসে যে বললাম ল্যান্ড লেডিতে আছে, আর সাথে আরো পুরুষ চরিত্র আছে, মেয়ে চরিত্র একটা আছে আর কি। সে হচ্ছে আচ্ছা তোমার একজন ইন্ডিপেন্ডেন্ট, কি বলে এটাকে, আইডল। সে আচ্ছা। আইডল হিসেবে ইয়ে করে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর কি। সে ফ্রিল্যান্সার, হ্যাঁ ফ্রিল্যান্সার হচ্ছে এই আইডল আর কি। বাহ মেয়েটা, বাহ। একটা মেয়ে, একটা আরেকটা মেয়ে আছে আর কি, সে হচ্ছে ফ্রিল্যান্সার আইডল। আর যেটা বললাম ল্যান্ডলেডি, সে তো হচ্ছে এলিয়েন, এই আর কি। বেশ বেশ বেশ, এটা নতুন শুরু হয়েছে না? এটা হ্যাঁ, এই যে এই সিজন, এই ইসের কি বলে এটাকে, স্প্রিং নাকি, স্প্রিং সিজনের অ্যানিমে। অ্যাস্ট্রোনট, যেটা ভাবতেছি সেটাই কি তা কে জানে। দাঁড়াও একটু অ্যাস্ট্রোনট, দেখি। তুমি নাম লিখে সার্চ দিতে পেয়ে যাবা। হ্যাঁ, অ্যাস্ট্রোনট, হ্যাঁ বুঝছি, এইটাই সেটা। এটা দেখার ইচ্ছা ছিল, আমি এখনো শুরু করিনি। আচ্ছা আচ্ছা। দেখেই মনে হচ্ছিল মজার হইতে পারে। এটার ডিরেক্টর যে সে গিনতামা করছে বেশ ভালো বেশ কিছু। তারপর হচ্ছে ডেইলি লাইফস অফ হাই স্কুল বয়েজ, মানে বেশ আহা, ভালো ভালো কমেডি অ্যানিমে করছে সে আর কি। কিনতামাটাই তো দেখা হইল না এখনো। ওইটার ওই যে প্রথম কতগুলা পর্ব আগে দেখে পার করতে হবে, তারপরে গিয়ে মজা শুরু, ওই কারণেই দেখা হয় না। হুম হুম। প্রথম যখন শুরু করছিলাম তখন 20-25 পর্ব, 20-22 পর্ব দেখছিলাম মনে হয়। কিন্তু অনেকগুলা আচ্ছা। পর্ব এরকম টানতে হয়, তারপরে গিয়ে ভালো। দেখছো তুমি? না আমি গিনতামা দেখি নাই পুরোপুরি, তবে যতটুকু জানি যে এটা বেশ ইয়া আর কি, কি বলে, হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে প্যারোডি করে অনেকের অনেকগুলা। অনেকগুলা প্যারোডি, এবং তোমার এটা হচ্ছে তোমার ওই যে হিটম্যান জীবনের মতো, তোমার প্রথম দিকে হিটম্যান জীবনের প্রায় 25-30টা পর্ব দেখে তারপরে গিয়ে মজাটা শুরু হয়, তাই না? যখন হ্যাঁ হ্যাঁ। কাহিনীর ভিতরে ঢুকে, যখন ওই যে মানে একেবারে আসল ব্যাটেল গুলা শুরু হয়। এটা গিনতামাও সেরকম, গিনতামায় নাকি অনেক ফ্যান্টাস্টিক তোমার হচ্ছে ফাইটিং আছে, স্টোরি আছে, কিন্তু ওই প্রথম হুম হুম। দিকের ফাইজলামি খুচরা এপিসোড, অনেকগুলো এপিসোড, প্রায় 30-40টার মতো এপিসোড মনে হয়, সেগুলো শেষ করলে পরে হুম হুম। তারপরে গিয়ে তোমার সেই সব দুর্দান্ত কাহিনী তুমি পাবা। কিন্তু ওই আচ্ছা আচ্ছা। এগুলা এখন আর বসে এতগুলা দেখা কঠিন ও, আসলে। সে তো বেশ অনেক আগে থেকে দেখতেছি কাজ করে আসতেছে। ইয়ার হচ্ছে ডিরেক্টরের নাম হচ্ছে শিনজি তাকামাতসু। ও সে হুম গিনতামা তো করছেই, সাথে হচ্ছে এই যে বললাম ডেইলি লাইফস অফ হাই স্কুল হুম, বয়েজ, হাই স্কুল বয়েজ। গ্র্যান্ড ব্লু, সাকামোতো দেসুগা, তারপর হুম। স্কুল রাম্বল ও, করছে। স্কুল রাম্বল করছে, বাহ তাহলে তো ভালো, দারুণ। স্কুল রাম্বল তো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কমেডি অ্যানিমে। হ্যাঁ হ্যাঁ সেটাই। স্কুল রাম্বেল, স্কুল রাম্বেল। তোমার হচ্ছে স্কুল, এই মানে সাকামোতো দেসুগা শুনে যেটা মনে পড়লো, তোমার হুম। সাকামোতো ডেজ আসতেছে নেটফ্লিক্সে এ হ্যাঁ মাসে। হ্যাঁ, ওটাও আমি দেখলাম, নিউজ দেখলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা মনে পড়লো হঠাৎ, এই জন্য বলে দিলাম, কারণ পরে মধ্যে আবার ভুলে দিতে পারি কথায় কথায়। তো হ্যাঁ যাই হোক, এই সেটাই। সাকামোতো ডেজ আসলে হোপফুলি ভালো হবে। সাকামোতো ডেজ এর কাহিনীটা, যদিও আমি মাঙ্গা পড়ছি 10টা ভলিউম, পরের গুলা এখনো কেনা হয় নাই। তো আচ্ছা। পরের গুলা মানে শেষ দিকে এসে একটু কেমন জানি হয়ে গেছিল, বাট শুরুর দিকে তো ফ্যান্টাস্টিক।
হুম, হুম। আমি সারপ্রাইজ হয়েছি কাইজু 8 দেখে সোফার। যদিও শুনলাম যে পরের দিকে নাকি এটাও ঝুলে যায়, বাট সোফার আচ্ছা। যতটুকু দেখছি আমার খুব ভালো লাগছে। কারণ কাইজু 8 নিয়ে আমার খুব একটা আশা ছিল না, এবং এই কাইজু জাতীয় মুভি টুভি দেখতে আমার ভাল লাগে না খুব একটা। কিন্তু যেটা হয়েছে হুম। যে এই মুভিতে আসলে মেইন ক্যারেক্টারটা এত ইউনিক, যে কারণে ভাল লাগছিল। আচ্ছা, কমেডি আছে, তার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, বাট সে হচ্ছে কাইজু পাওয়ার ইউজ না করে সে কাজগুলা করতে চায়। তো ওই আচ্ছা। দেখছি, এক পর্ব দেখা হয়েছে কাইজু 8 এর। আম, এক না দুই পর্ব দেখছি, যেহেতু কয়েক সপ্তাহ তো গেল ওর মধ্যে। এছাড়া হচ্ছে আচ্ছা। তোমার আর কি দেখলাম, উইন্ড ব্রেকার দেখছি আরো কয়েকটা পর্ব। হুম, হুম। উইন্ড ব্রেকারে হচ্ছে মারামারি হচ্ছে, গ্যাং ব্যাটেল হচ্ছে। সেখানে আসলে ওইভাবে খারাপ না কেউই, সবাই নিজের নিজের মোটিভেশন থেকে মারামারি করতেছে, বাট এক পক্ষকে খারাপ দেখানো হয়েছিল, কিন্তু মারামারি চলাকালীন সময় তাদের কেন তারা মারামারি করতেছে, করতে আসছে, বা এগুলা বলা হচ্ছে আর কি, যা হয় সব ফাইটিং সিরিজে। তো ওইটা আচ্ছা, আহামরি কোনো ফাটাফাটি অ্যানিমে না, বাট দেখছি আরো কয়টা পর্ব। এরপরে আচ্ছা। তোমার ডিমন স্লেয়ার শুরু হয়েছে। ডিমন স্লেয়ারের হাসিরা ট্রেনিং আর্ক শুরু হয়েছে। এটার এক হুম, পর্ব হুম। দেখলাম, এবং সেটা প্রায় ১ ঘন্টার পর্ব ছিল, প্রায় ৫০ মিনিট সামথিং। হ্যাঁ, বড় ইয়াই হবে। কারণ আমি শুনলাম এই সিজনে মনে হয় ৮ টা এপিসোড বের হবে। সো ৮টা এপিসোড বেরোবে। একটু বড় হইতে পারে আরকি এপিসোডগুলো। কিন্তু ভাল লাগছে। এটা স্টার্টিংটা ভাল লাগছে। স্টার্টিং হচ্ছে যে স্নেক হাসিরা আর হচ্ছে উইন্ড হাসিরার মারামারি দেখাইছে তোমার হচ্ছে ইসের মধ্যে, একটা বিল্ডিং এর মধ্যে। সেটা খুব ফ্যান্টাস্টিক অ্যানিমেশন হইছে। দেন আচ্ছা। তোমার আরো বেশ কিছু ডেভেলপমেন্ট হইছে কাহিনীর। তানজিউরও হাত পা ভাইঙ্গা বিছানায় পইড়া ছিল। ও সুস্থ হইতেছে আরকি। হুম, হুম। জেনেৎসু, তারপরে হচ্ছে ওদেরকেও দেখাইছে দুই একটা সিনে। বাট মেইনলি হচ্ছে হাসিরারা এখন একত্র হয়ে তারা হচ্ছে আরো জুনিয়রদেরকে ট্রেন আপ করবে, এরকম একটা ব্যাপার-স্যাপার। হুম, হুম। উম মেইন যারা হিরো, তানজিরো, তারপরে হচ্ছে ওই জেনেৎসু, আর হচ্ছে আরেকটা নাম ভুলে গেছি। ওই কি জানি? ওই যে মুখোশ পরে থাকে। বুঝছি, হ্যাঁ। ইনো সামথিং। ইনোসকে, হ্যাঁ, ইনোসকে। 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 এই ৩ জন এখনো যায় নাই ট্রেনিং এ, বাট ওরা হয়তো যাবে সামনে। সেরকমই হুম। একটা আভাস পাচ্ছি। বাট সো ফার আমি খুশি। যদিও পর্বটার শেষের অর্ধেক একটু স্লো হয়ে গেছে। বাট ১ম অর্ধেক খুব আচ্ছা, ভালো ছিল। আচ্ছা, আচ্ছা। সেকেন্ড পার্ট এখনো আসে নাই, আসলে পরে দেখবো। তাছাড়া তোমার ওয়ান পিস টা এই এই সপ্তাহের পর্বটা দেখা হয় নাই, কারণ এই সপ্তাহের পর্বটা হচ্ছে তোমার নেটফ্লিক্স আপাতত সাবস্ক্রিপশন নাই, শুধু দেখতে পারি নাই। আর ক্রাঞ্চিরোলে আছে, কিন্তু ক্রাঞ্চিরোলে হচ্ছে তোমার সাবটাইটেল নাই। হুম, হুম। সাবটাইটেল নাই, এবং সাবটাইটেল ছাড়া দেখলে অনেক কিছু বোঝা যায় না, দেখে ওয়ান পিস দেখতেছি না ভালো। তোমার ছাড়া দেখলাম অ্যাসেন্ডেন্স অফ এ বুকওয়ার্ম বলে একটা সিরিজ দেখছি বেশ কিছুদূর। মানে এই আচ্ছা, এই এই সিজনে আমি প্রচুর ইসেকাই দেখতেছি, কারণ আসতেছেই সব ইসেকাই, বুঝছো? এবং আমার আচ্ছা। খারাপ লাগতেছে না কোনোটাই। যদিও অ্যাসেন্ডেন্স অফ বুকওয়ার্মটা মনে হয় একটু আগের। এটা এই হ্যাঁ, এটা সিজনের না। আগের। এটা এখন নতুন, নতুন না। আমি যত জানি এটা বেশ পুরাতন। এটাতে বেশ ৪০-৫০ পর্বের মতো দেখলাম আছে। না জানি ৩৮ পর্ব এরকম দেখলাম আছে। তো এটাতে যেটা কাহিনী যে আহ, ওই মারা যায় এক এক ওয়ার্ল্ডে, তারপর আরেক ওয়ার্ল্ডে রিইনকার্নেশন হয়, এবং ও আসলে আহ, যে জ্ঞান জ্ঞান এসে যে অবস্থা দেখে, তাতে দেখে ও একটা মেয়ের শরীরে আছে, এবং ওই মেয়েটা হচ্ছে তোমার আহ, খুবই দুর্বল প্রকৃতির আর কি। মানে সে একটুতে অসুস্থ হয়ে পড়ে, তাকে বিছানায় শুয়ে থাকতে হয় দিনের বেশিরভাগ সময়। সে হচ্ছে ওই যে তারা একটা উঁচা দালানে থাকে, সেই দালান থেকে নিচে নামতে পারে না। নিজে হুম, নিজে হুম। নামতে গেলে হাঁপায়ে যায়, মানে এরকম একটা ব্যাপার। তো ও আবার যে ও আগের জন্মে যা ছিল, সে তখন হচ্ছে সে বই খুব পছন্দ করতো। সে হচ্ছে লাইব্রেরিতে বসে প্রচুর বই পড়তো, এই পড়তো। ওই লাইব্রেরির আচ্ছা, মনে হয় শেলফ পড়েই মারা গেছে সে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। আ তো তখন আচ্ছা, সে আচ্ছা। গডের কাছে উইশ করতেছিল যে আমি জানি আমি যদি আবার জন্মগ্রহণ করে দিলাম, জানি বই থাকে আমার কাছে প্রচুর রকমের টাকা। তো এই ওয়ার্ল্ডে কোনো বই নাই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। মানে কোনো বই নাই, বই যা আছে সেটা হচ্ছে তোমার আম, একটা বই মনে হয় দেখছিল, বাট ওই বইটা হচ্ছে তোমার ওটা ওটা খুব দামি, সেটা বিক্রি করবে না, সেটা হচ্ছে
চামড়া দিয়ে বানানো এরকম কিছু একটা, বুঝছো? এবং সেগুলা ওই যারা রয়্যাল কোর্টের তোমার এই এরাই লেখে, লিখে টিকে রাখে। তো সে বই নাই কোনো, এখন ও খুবই হতাশ, ওর বই ছাড়া ওর চলবেই না। তো এখন ও ভাবে কিভাবে বই বানাবে, কিভাবে কি করবে। ওর নিত্য নতুন পন্থা বাই করার চেষ্টা করে। একবার ভাবে, হ্যাঁ তাহলে ইজিপশিয়ানরা কিভাবে করছিল, প্যাপিরাসে লিখছিল, আমি প্যাপিরাস বানাবো, ঠিক আছে। তো প্যাপিরাস বানাইতে আচ্ছা যায়, সেটাতে গিয়ে সে দেখে এত সময় লাগে পাতা বুইনা বুইনা ওই শীট বানাইতে, সেটা আসলে ফিজেবল না। তারপরে দেখে যে সে মেসোপটেমিয়া সভ্যতার মতো ওই করবে, মাটি পুরায়া, মাটিতে লেখা মাটি পুরায়া তারপর একটা প্লেন বানাবে, ঠিক আছে। হুম হুম তো দেখি মাটি হচ্ছে তোমার, বৃষ্টি আসে মাটি ধুয়ে যায়, ঠিক আছে। এভাবে কাঠের মধ্যে করবে, তো এরকম একটা ভাবতে থাকে আর কি। তো ওর আর আচ্ছা কি এই জার্নিটাই হচ্ছে মেইন কাহিনী। বই করে মানে এই ওয়ার্ল্ডে সে হচ্ছে বইয়ের আর কি রেভলিউশন করবে আর কি। আচ্ছা আচ্ছা। তো ওই যে খারাপ না। ইস্তেকাই নিয়ে বলতেছিলা, তো যে ফাহাদ ভাই উনি কমেন্ট করছে যে অ্যানিমের বিভিন্ন জনরা নিয়ে আলোচনা দেন না ভাইয়েরা, ইসেকাই বা বিভিন্ন নাম আমার কাছে নতুন নতুন লাগে আর কি। তো জনরা বলতে ইসেকাই জনরাটা নিয়ে একটু বলো যে ইসেকাইটা আসলে কি। ইসেকাই তো ওইটা তো মেইনলি মেইনলি হচ্ছে যে মানে ভিন্ন একটা জগতে চলে যাওয়া এবং সেখানে গিয়ে কাহিনী আর কি হওয়ার। হুম হুম মেইনলি সেকাই, সেকাই হচ্ছে পৃথিবী বা জগৎ, আর মানে হচ্ছে ভিন্ন জগৎ আর কি। তো এক জগৎ থেকে ইসেকাই। মানে বেসিক্যালি তোমার হচ্ছে যে যারা তোমার যে ই বুদ্ধিস্ট বেসিক্যালি তোমার, তাই না, তোমার যারা জাপানিজ বৌদ্ধ হ্যাঁ ধর্মাবলম্বী, এবং সেখানে তো জন্মান্তরবাদের একটা তোমার কি বলে কনসেপ্ট ডেফিনেটলি আছে। তো আচ্ছা যেটা হয় যে আমার আমার ধারণা জন্মান্তরবাদের কনসেপ্ট থেকে আসলে ইসেকাইয়ের ব্যাপারটা বা মানে পুনর্জন্ম হয়ে যে আরেকটা জায়গায় সে নতুন করে সে কি হচ্ছে, এবং পাস্টের যে তোমার যে স্মৃতি সেটাকে হারিয়ে ফেলে নাই, অতীতের স্মৃতি রেখেই তারপরে হচ্ছে তোমার তার পাওয়ার আপ হচ্ছে, এই হচ্ছে, তো এরকম আর কি। মানে ধরো যাক এক ওয়ার্ল্ডে ম্যাজিক নেই, আরেক ওয়ার্ল্ডে ম্যাজিক আছে। তো ম্যাজিক নাই ওয়ার্ল্ডে সে মারা গেছে, মারা গিয়ে সে হচ্ছে ম্যাজিক আছে ওয়ার্ল্ডে সে জন্মগ্রহণ করছে, এবং সেখান থেকে সে হচ্ছে, এবং সেখান থেকে সে হচ্ছে বিভিন্ন রকম ভাবে স্টোরি ডেভেলপমেন্ট, কোনোটাতে হয়তো মানে এক একটা এক পাওয়ার সিনেমা কিন্তু কাছাকাছি আর কি আমার, এই হচ্ছে ব্যাপার। তো ওই ভিন্ন আচ্ছা জগতে কাহিনী হইলেই যে জগতে আছে ওই জগৎ থেকে চলে গিয়ে ভিন্ন জগতে কিছু হইলে হ্যাঁ এটাকে হ্যাঁ ইসেকাই বলা হয় আর কি। সেটা এমন সেটাই। হইতে পারে যে গেম ওয়ার্ল্ডেও চলে যেতে পারে একটা, হুম সেটাও হুম বলা যেতে পারে ইসেকাই, এই আর কি। হ্যাঁ এটাই আর কি। সো ইসেকাই মেইনলি হচ্ছে হয় নতুন ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট হয়ে যাওয়া অথবা হচ্ছে গিয়ে নতুন ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করা আর কি, রিইনকার্নেশন যেটাকে বলে আর কি, রিইনকার্নেট হওয়া। পুনর্জন্ম আর কি। এটাই হচ্ছে ইসেকাইয়ের মেইনলি আর কি থিম। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, এখন তুমি তোমার বলতেছিলে কি কি দেখতেছিলে, ওটা নিয়ে বলো আর। না, প্রধানত তো আমরা জনরা ডেসক্রিপশন ব্যাখ্যা এগুলো তো আমাদের লক্ষ্য না সেভাবে। আমরা হচ্ছে যে তোমার কি দেখছি সেটা নিয়েই বলি। হুম হুম ছাড়া তোমার কি দেখলাম, দ্য নিউ গেট দেখলাম, আরো পর্ব দেখছি এটার। এটাতে ওই যে ইসেকাই ও আর কি লেভেল, তুমি বলছিলাম আগের বার, লেভেল কমপ্লিট করে ফেলছে ওই গেম ওয়ার্ল্ডে, কিন্তু সবাই লিবারেটেড হয়ে গেছে, ওর যারা সঙ্গী সাথী ছিল, সঙ্গী সাথী বলতে আর কি যারা যারা হচ্ছে তোমার গেমার ছিল তারা, কিন্তু ও লিবারেটেড হয় নাই, ও আরেক 500 বছর ভবিষ্যতে চলে গেছে আর কি ওই গেম ওয়ার্ল্ডে। এবং সেখানে তার পুরনো যে কম্পেনিয়ন ছিল, তার যে আহ, আহ, মানে কি বলে হেল্পার ছিল, এরা এখন আছে, যারা মানে নন প্লেয়েবল ক্যারেক্টার যারা ছিল, তারা এখনো এখানে আছে। ওর হুম দোকান ছিল একটা, সেই দোকান চালাচ্ছে, তারপরে হচ্ছে ওইখানে যায়। কিন্তু ও আবার হচ্ছে যে আগে আসছে, তো ওর কাছে অনেক পাওয়ার আছে বা ম্যাজিক আছে যেগুলো এখন আর নাই, সেগুলো এখন লস্ট ম্যাজিক হয়ে গেছে, বুঝছো। তো আচ্ছা ও হচ্ছে এই ওয়ার্ল্ডে এখন হাই হিউম্যান, মানে সে অনেক পাওয়ারফুল একজন লোক। তো ওই আর কি, ওই কাহিনী হচ্ছে, এটা আর খুব আহামরি কিছু হচ্ছে না, মোটামুটি হচ্ছে। আচ্ছা আচ্ছা তারপরে দেখলাম যে অ্যাজ এ রিইনকার্নেটেড অ্যারিস্টোক্রেট আই উইল ইউজ মাই অ্যাপ্রাইজাল স্কিল টু রাইজ ইন সামথিং সামথিং, ঠিক আছে।
এটার মধ্যে তোমার ওই যে এখানে যে নায়কটা সে তোমার করতে পারে না, তার নিজস্ব খুব পাওয়ার নেই, বাট সে হচ্ছে দেখতে পারে কে কার কি পাওয়ার আছে, কে কোন পাওয়ারটা কার বেশি আছে। তো হুম হুম। ও দেখে যে ওর বাবা যখন থাকবে না তখন ও হচ্ছে লর্ড আর কি, ওর বাবা ওই এলাকার ওই রাজ্যের। তো ওর বাবা যখন থাকবে না তখন ও কিভাবে চলবে, ওই তো পরবর্তী লর্ড হইতে হবে, কিন্তু ওর তো কোনো পাওয়ার নাই। এই জন্য খুঁজে খুঁজে বেড়ায় কে কাকে হচ্ছে নেওয়া যায়। কারো দেখে যে ব্যাটেল অ্যাবিলিটি খুব ভালো, তাকে নিয়ে মানে কোনোভাবে ভজায় ভজায় নিয়ে আসে দলে। তারপরে কারো দেখে ম্যাজিক পাওয়ার খুব বেশি, তারে নিয়ে আসে। এরকম করতে করতে ও একটা দল মতো বানাইছে। তো এখন কাহিনী হচ্ছে মোটামুটি, এখন এখন আর কেউ লর্ড হইছে সবেমাত্র। ওর বাবা মারা গেছে, ও লর্ড হইছে। এই রিসেন্টলি যে পর্বটা হুম। দেখলাম সেটাতে এরকমই হয়েছে। আচ্ছা। এরপরে কি হবে জানি না, কারণ এই পর্যন্ত যেটা হয়েছে যে প্রথম পর্বে শুরুতে দেখাইছিল এই সিনটা, এই 7 নাম্বার পর্বে এসে ওই সিনের মানে জায়গাটায় আসছে আর কি, ও পাস্ট রিট্র্যাক করতে করতে। ঠিক আছে, এরপরে কি হবে এখন বোঝা যাচ্ছে না। আচ্ছা। তারপর আরো ইসেকাই দেখছি, ইসেকাইয়ের অভাব নেই। দ্য ব্যানিশ ফর্মার হিরো লিভস অ্যাজ হি প্লিজেস, এটা দেখছি আরো পর্ব কয়েকটা। এটার আচ্ছা। মধ্যে ওই হিরো আরেক ওয়ার্ল্ড থেকে আসছে, যেটা যেটা হয় আর কি। এবং এখানে সে অনেক হাতি ঘোড়া মারতেছে, ডিমনদেরকে হারানোর চেষ্টা করতেছে। ডিমন আবার হুম। কনস্পিরেসি করে হিউম্যানদেরকে দলে নিয়ে কনস্পিরেসি করার চেষ্টা করতেছে। আচ্ছা। এখন যে পর্বটা হয়েছে সেই পর্বতে ওরা একটা এলফ টাউনের মতো খুঁজে পাইছে, সেখানে কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করতেছে। তারপর চিলিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড উইথ লেভেল 2 সুপার চিট পাওয়ার, এটাও দেখছি। এটা হচ্ছে তোমার, এটা কি ছিল ভুলে গেছি, দাঁড়াও একটু মনে করে নেই। এটা হচ্ছে তোমার এই যে মাই লিজেন্ড অফ শিল্ড হিরো টাইপের সামন করে ওই আচ্ছা। ওয়ার্ল্ডে আর আচ্ছা। কি। ওর মানে যে রাজা সে হচ্ছে সামনারদেরকে দিয়ে আরেক ওয়ার্ল্ড থেকে সামন করায় হিরো। করার পরে দেখা যায় কি ওদেরকে বলে তুমি এই যে ক্রিস্টালে হাত রেখে তুমি পাওয়ার এখন করো, এবং গড ওদেরকে গিফট দেওয়ার কথা একটা, হ্যাঁ আচ্ছা। ওই ওয়ার্ল্ডে। কিন্তু ওকে কিছু গিফট দেয় না গড, ঠিক আছে, এবং ওর লেভেলও হচ্ছে অত বেশি দেখায় না। হুম তো যেটা হয় যে আরেকজন হিরো ওই পাশেই থাকে যাকে সামন করছে, এবং তার হচ্ছে লেভেল টেবিল খুব বেশি, 99999 এরকম লেভেল। ও হুম। হুম। তুচ্ছ তাচ্ছিল্য করে, রাজাও দেখে যে ফালতু। তো রাজা করে কি ওকে হচ্ছে যে একটা গাড়ি দিয়ে পাঠায় দেয় একটা জঙ্গলের কিনারে। হ্যাঁ, বলে যে আচ্ছা। বলে যে ওই জঙ্গল ওইখানে ছেড়ে আসে। জঙ্গল খুবই ভয়ানক জঙ্গল, এবং সেখানে ওর বেঁচে ফেরার কথা না। এবং ওকে যাকে দিয়ে পাঠায় তাকে বলে যে ওর সাথে কোনো কথা বলবা না, এবং ওকে ওখানে নামাই দিয়ে চলে আসবা। হ্যাঁ, এই বলে। তো ওই যে লোকটা ওকে মানে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যায়, সে বলে যে তুমি যদি বাঁচতে চাও তুমি এখানে বেশিক্ষণ থাইকো না, কারণ এটা খুবই ভয়ানক জঙ্গল। তো যাই হোক, পরে যেটা হয় যে আহ, পরে যেটা হয় তোমার করে ও ওই জঙ্গলটাকে পিউরিফাই করে ফেলে, মানে ওখানে ইভিল আসছিল প্রচুর। ও ও ওই জঙ্গলের কাছে যাওয়ার পরে ওর মেনুতে পপ আপ করে যে তুমি কি এখানে পিউরিফাই করতে চাও। তো বলছে ঠিক আছে করতে চাই। ওই পিউরিফাই হয়ে জঙ্গল সব পিউরিফাই হয়ে ওর লেভেল আপ হয়ে যায়। আচ্ছা। লেভেল আপ হওয়ার পরে ওর সব স্কিল ইনফিনিটি হয়ে যায়, বুঝছো, মানে একটা আচ্ছা। জাস্ট আচ্ছা। লেভেল আপ হয়েছে, মানে লেভেল 2 হয়েছে জাস্ট, সব স্কিল ইনফিনিটি। এখন ও হচ্ছে যে ও নিজেও বুঝতে পারে না যে এটা আসলে এত পাওয়ারফুল হয়ে গেছে। হ্যাঁ, তো ওই আর কি একে বাঁচাচ্ছে। একটা ডিমন ফক্সের সাথে মারামারি হয়। তো ডিমন ফক্সটা আবার ওর ও ভাবে যে ওরে মাইরে ভর্তা বানায় দেবে, কিন্তু মারতে পারে না। তো ডিমন ফক্স এখন ওর দলে চলে আসছে। ইনফ্যাক্ট ওরা হচ্ছে উম, যেটা হয় ও মেয়ে হয়ে গেছে ডিমন ফক্স, ঠিক আছে, এবং সেই আচ্ছা। মেয়েকে সে বউ হিসাবে পরিচয় দিছে এই গিল্ডে গিয়ে। তো এখন যাই হোক, ঘটনাচক্রে এখন ওকে বউ হিসাবেই আর কি গ্রহণ করে নিচ্ছে আর কি, এমনটা অবস্থা। আর এছাড়া আরো কিছু সাঙ্গপাঙ্গ জুটছে ওর দলে। আচ্ছা, জঙ্গলে পিউরিফাই করা অ্যানিমেটের নাম কি বলে মিস করে গেছি, একটু নামটা বলা একবার। এটা হচ্ছে চিলিং ইন অ্যানাদার ওয়ার্ল্ড উইথ লেভেল 2 সুপার চিট পাওয়ার্স। আচ্ছা। এইটা
ব্যাপার হচ্ছে যে এই হচ্ছে এগুলা। তো ওইদিকে আবার যে হিরোটা, সে আরেকটা হিরো, যে সে হচ্ছে যে তোমার খুবই আকাজের, সে খালি হম্বিতম্বি করে আর নিজের কোয়ার্টারে থাকে। সে হচ্ছে রাজ্যের প্রয়োজনেও বাইর হয় না, তখন রাজা ওকে তাড়ায় দেয়। আচ্ছা। রাজাটাও খারাপ, ঠিক আছে, রাজাটা হচ্ছে এরে মারতে লোক পাঠায়। এদিকে আবার ডিমন, এই ওয়ার্ল্ডে যে ডিমন, যে লর্ড আর কি, ডিমন কিং, যার সাথে ফাইট করার জন্য আনা হয়েছে, সেই হুম ডিমন হুম। কিং আবার ওর সন্ধান পায়। সন্ধান পায় কারণ এই যে ফক্সটা, সেটা আবার ডিমন কিং এর হচ্ছে তোমার চারজন জেনারেলের একজন থাকে মনে হয়। আচ্ছা। তো ডিমন কিং হচ্ছে তোমার আসে, আইসোকে অফার করে যে তুমি আমার দলে যোগ দাও। আমি এইসব লড়াই ফড়াই চাই না, এগুলা বহু আগের কাহিনী, এইসব হাজার হাজার শত শত বছর ধরে চলে আসতেছে, আমি এগুলাতে ক্লান্ত হয়ে গেছি। আমার প্রিডিসেসররা লড়াই করার ছিল, লড়াই করছে, আমি করতে চাই না। আচ্ছা। তো ও যোগ দেয়নি, বলে না আমি রাজার দলেও যোগ দিব না, আমি হচ্ছে তোমার দলেও যোগ দিব না, আমি কারো দলে যোগ দিব না। তো আচ্ছা। এই আর কি, পরে এখন ও ওর নিজের মতো এক জায়গায় গিয়ে থাকার চেষ্টা করতেছে, ওর আরো সঙ্গ করতেছে। আর ওর দলের ওর আশ্রয় আছে এরকম এক মেয়েকে দেখে আবার ডিমন লর্ডের ভালো লেগে গেছে। ডিমন লর্ড আবার ওই মেয়ের সাথে দেখা করতে আসে, ঠিক আছে। আচ্ছা। এই আচ্ছা। হচ্ছে অবস্থা, মেয়ে পালায় পালায় বেড়ায়, কারণ ডিমন লর্ডকে তো ভয় পায়, ঠিক আছে। হুম হুম। তো এখন আরো হাই পাওয়ার ইভিল আরো জেগে উঠতেছে, তাদেরকেও হারাচ্ছে এইগুলা। এটা হুম রিলেটিভলি হুম। একটু বেটার লাগছে, কারণ মজা আছে। আর যেটা দেখতেছি সব থেকে বেটার লাগছে সো ফার, এই ইসেকাই যতগুলো দেখছি তার মধ্যে, সেটা হচ্ছে সেটার নামটাও বিশাল বড়, দাঁড়াও নামটা এনে নি। এটার নাম হচ্ছে আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স, সো আই ক্যান টেক মাই টাইম পারফেক্টিং মাই ম্যাজিক্যাল অ্যাবিলিটি। বুঝছো? আচ্ছা। যে কয়টা দেখছি সেই কয়টার মধ্যে এটা সব থেকে ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ ক্যারেক্টারের জন্য। মেইন ক্যারেক্টার হচ্ছে তোমার একটা, মানে ও আরেক ওয়ার্ল্ডে ম্যাজিশিয়ান থাকে, এবং আরেক ম্যাজিশিয়ান ওকে মেরে ফেলে। মেরে ফেলে হচ্ছে কারণ ওর পাওয়ার ছিল না, একেবারে নগণ্য পাওয়ার, ওর পাওয়ার দিয়ে কিছুই করতে পারে না। ওই ম্যাজিশিয়ান ওকে ফায়ার বল মেরে ওকে মেরে ফেলে, তোমার তোমার এখানে কোনো কাজ নাই, যাদের পাওয়ার নাই তাদের এই জগতে কোনো জায়গা নেই, এগুলো মেরে ফেলে। তো মরার সময়ও ও খুবই ফ্যাসিনেটেড যে এই লোকের এত পাওয়ার, আমাকে এত বড় ম্যাজিক বল মেরে আমাকে মেরে ফেলছে, হ্যাঁ। এইসব ভাবতে ভাবতে মারা যায়। তারপরে দেখা যায় যে ও একটা ওই লর্ড ফ্যামিলিতে, সে হচ্ছে 7 নাম্বার সন্তান হিসেবে জন্মগ্রহণ করে, বুঝছো? হুম হুম। তো ওর কোনো অ্যাম্বিশন নাই, ও হচ্ছে খালি ম্যাজিক শিখতে চায়। হ্যাঁ, ও খালি ম্যাজিক, আচ্ছা। ওর আর কোনো অ্যাম্বিশন নাই। ও ছোটবেলা থেকেই খালি ম্যাজিক শিখতে, আর ওর তো ওই থ্রোনেও যাইতেও পারবে না, সিংহাসনে বসতে পারবে না, কারণ ওর আগে 6 ভাই আছে। তো ওই সবের স্বপ্ন হ্যাঁ। সে দেখে না। আচ্ছা। তো যেটা হয়েছে যে ওর একটা তোমার আছে, তোমার বাবা এমন না যে বাবা হচ্ছে খুব অ্যাম্বিশাস বা ওরে অত্যাচার করে এরকম না, বা ওকে ফোর্স করে এরকম না, ওর ভাইগুলো খুব একটা খারাপ না। আর ওর হচ্ছে একটা কি বলে মেইড আছে, যে হচ্ছে ওর দেখাশোনা করে, যে ওকে ফাইটিং শিখায়। ও ফাইটিং আচ্ছা। শিখতে চায় না, ও খালি হচ্ছে মানে তলোয়ার বাজিয়ে শিখতে চায় না, ও খালি ম্যাজিক শিখতে চায়। ও খালি খুঁজে খুঁজে বই পড়ে, এই করে ডানজানে গিয়ে বই পড়ে, এই করে। ওর কাহিনী মূলত এটা। আর এর থেকে বেশি কিছু আসলে বলা নাই, কিন্তু আচ্ছা। মেইন যে ক্যারেক্টার গুলো আসে সেগুলো ভালো। এবং এটা খালি এমন না, এটা তোমার হচ্ছে যে আহ, যে ব্যাটেল গুলো এখানে দেখাইছে সেগুলো খুবই ফ্যান্টাস্টিক অ্যানিমেশন হয়েছে। তারপর তোমার হুম হুম। মিউজিক খুব ভালো ছিল, তো সব মিলেমিশে মানে এরকম একটা লাইট ওয়েট ইসেকাই অ্যানিমে, তার মধ্যে হচ্ছে খুব ফ্যান্টাস্টিক ব্যাটেল, ফ্যান্টাস্টিক এফেক্ট, তোমার হচ্ছে যে মিউজিক, সেই সব কারণে এটা আরো বেশি ভালো লাগছে। এবং কমেডি আছে ডেফিনেটলি। তো তুমি যদি আচ্ছা। এই পুরা লিস্ট থেকে একটা অ্যানিমে দেখো, তাহলে আমি বলবো যে এটা দেখতে। আই ওয়াজ রিইনকার্নেটেড অ্যাজ দ্য সেভেন্থ প্রিন্স, সো আই ক্যান টেক মাই টাইম পারফেক্টিং ম্যাজিক্যাল অ্যাবিলিটি। হ্যাঁ, এটা সম্বন্ধে অলরেডি ফেসবুকে বা ইয়াতে ইন্টারনেটে দেখছি আমি। এটা নিয়ে আচ্ছা। বেশ কয়েকজনের আবার কন্ট্রোভার্সিও আছে যে ক্যারেক্টার ডিজাইন, বিশেষ করে তোমার সেভেন্থ প্রিন্স যে আর কি মেইন হুম হুম। ক্যারেক্টার, ওর ক্যারেক্টার ডিজাইন নিয়ে বেশ কয়েকজনের দেখলাম যে ইয়ে আছে, আপত্তি আছে আর কি। ভাই শুনো, আমি তোমাকে বলি, মানুষের আপত্তি আলা মানুষ প্রচুর পাওয়া যাবে। আর হুম বাংলাদেশে আপত্তি করার মতো মানুষই বেশি। আমার কথা হচ্ছে যে আমি কিন্তু কোনো এটা দেখিও না, এটা নিয়ে কিছু, মানে এটা কি হ্যাঁ হয়েছে হ্যাঁ। কোনো কমেন্টও দেখি না এটা নিয়ে, বা হচ্ছে তোমার কোনো কাউকে বলতেও দেখিনি।
আমি র্যান্ডমলি দেখা শুরু করছি, আমার ভালোই লাগছে। এখন তুমিও দেখতে পারো, হয়তো তোমারও ভালো লাগতে পারে। আমার আর্ট ওয়ার্ক এমন খারাপ কিছু লাগে নাই। আর আচ্ছা। সেভেন্থ সান ওর বয়স তো বেশি না, সেই অনুযায়ী ওর আর্ট ওয়ার্ক আমার মনে হচ্ছে ঠিকই আছে। হুম। আচ্ছা। তো এই মোটামুটি এই ওকে। কতগুলোই দেখা হয়েছে। আর এছাড়া তোমার মুভি দেখা হয়েছে কিছু। মুভি দেখা আচ্ছা। হয়েছে কিছু বলতে ই দেখছি, মুভি না সিরিজ দেখছি। আগে সিরিজ বলি, সিরিজ দেখছি হচ্ছে তোমার জ্যাক রিচার সিরিজটা দেখা শুরু করছি, রিচার বলে অ্যামাজনের। সেটার হুম, 2টা হুম, পর্ব দেখছি। এইটা যে বইটার উপর করা হয়েছে জ্যাক রিচার সিরিজের, লি চাইল্ডের, সেই বইটার নাম হচ্ছে তোমার কিলিং ফ্লোর। কিলিং ফ্লোর বইটা আমি পড়ছি আগে। তো ভালোই করছে, মানে জ্যাক রিচারের আগে যে 2টা মুভি হয়েছিল সেই মুভি 2টা করছে হচ্ছে তোমার টম ক্রুজ। কিন্তু টম হুম, ক্রুজের বেসিক্যালি যে ফিজিক, সেটা জ্যাক রিচারের বইয়ের যে বর্ণনা তার সাথে কোনো মিল ছিল না। টম ক্রুজের তোমার হাইট সম্ভবত 6 ফুটের নিচে, তার বডি স্ট্রাকচার হচ্ছে তোমার অত মানে মাসকুলার না। কিন্তু মেইন গল্পে জ্যাক হুম, রিচার হচ্ছে তোমার একজন মাসকুলার ম্যান, 6 ফিট 5 ইঞ্চি না কত জানি তার তোমার হাইট, এবং হ্যাঁ, সে হচ্ছে মানে ও সবসময় ব্যাটেল রেডি। হ্যাঁ, এই হুম, মুভিতে যে জ্যাক রিচারকে যে কাস্ট করা হয়েছে, সে মোটামুটি পারফেক্ট লাগছে তাকে এই মুভি সিরিজের জন্য আর কি। এবং সোফার 2-1টা চরিত্র, মানে কি বলবো, 2-1টা চরিত্রের অতি নাটকীয় অভিনয় বাদ দিলে মোটামুটি ঠিকই আছে। মোটামুটি ভালোই লাগছে, যেটা বলবো দেখে। তো তুমি যদি থ্রিলার সিরিজ দেখতে চাও, এটা তুমি দেখতে পারো। আচ্ছা। এছাড়া তোমার ইনভিনসিবল এর সেকেন্ড সিজন দেখলাম। ইনভিনসিবল হচ্ছে তোমার অ্যামাজনে রিলিজ করা একটা কার্টুন সিরিজ, হুম। যেটা হচ্ছে তোমার আসলে কার্টুন না বলে অ্যানিমেশনও বলা বলা ভালো। যেটা হচ্ছে তোমার আচ্ছা। আগের ফার্স্ট সিজনটা দেখছিলাম বেশ কয়েক বছর আগে, সেটা ফ্যান্টাস্টিক লাগছিল। তুমি কি দেখছো ইনভিনসিবল? না, ইনভিনসিবল এখনো দেখা শুরু করি নাই। ইয়া, ইনভিনসিবল দেখো। বেশ কয়েকজনের কাছ ইনভিনসিবল থেকে রিভিউ পাইছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো ইনভিনসিবল রিভিউ পাইছি। বেসিক্যালি যারা দেখে নাই তাদের জন্য বলবো, যেটা একটা সুপার হিরোদের নিয়ে একটা সিরিজ, বাট সুপার হিরোইজমের থেকেও বড় বড় টপিক আসলে এখানে আসছে। এবং এই সিরিজটা লেখক হচ্ছে কে? লেখক হচ্ছে তোমার ওয়াকিং ডেড এর রাইটার, দ্য ওয়াকিং ডেড সিরিজের লেখক। তো ওর আচ্ছা। গল্প যদি তুমি ওয়াকিং ডেড যদি দেখে থাকো আগে, অনেকেই দেখছে। হুম, ওয়াকিং ডেড এর স্টোরিটা কিন্তু মূলত জম্বি স্টোরি হইলো। ওইখানে কিন্তু জম্বির থেকে বেশি হিউম্যান রিলেশন গুলা বা হচ্ছে মানুষের কিভাবে তোমার হচ্ছে পরিবর্তন হয়ে যায় এরকম একটা দুর্যোগের সময়, সেই জিনিসগুলো বেশি ফোকাস পাইছে। ইনভিনসিবলও অলমোস্ট সেইমই ব্যাপার, মানে এখানে হিরো আছে, তারা তারা নিজেদের মতো হিরোগিরি করতেছে ঠিক আছে, বাট ওদের মধ্যে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা হচ্ছে তোমার ওদের যে সাইকোলজিক্যাল ট্রমা গুলা হচ্ছে, ওদের পরিবারের সাথে কি হচ্ছে, এই সবগুলা নিয়ে হচ্ছে তোমার এইটা। এবং যারা দেখে নাই বা সুপার হিরো নিয়ে যাদের একটু নাক সিটকানি আছে, তারাও এটা দেখতে পারে, কারণ এটা একটা অন্যরকম একটা সিরিজ। আর মেইন নায়ক হচ্ছে যে, মেইন নায়কের বেইল নাই অত, বুঝছো? মেইন নায়ক আছে, সে খুব পাওয়ারফুল, সে ফ্যান্টাস্টিক, কিন্তু সে পিটান খায় মোটামুটি সব জায়গায় গিয়ে। মানে পিটান খায় মানে কি, পিটান খেয়ে হাড্ডি গুড্ডি ভেঙে ওর অবস্থা খারাপ করে দেয়। এই হচ্ছে অবস্থা। আর কি দেখলাম, আর একটা মুভি দেখছি তোমার, বাংলা মুভি রিসেন্টলি, কি জানি গতকাল কি তো দেখলাম, দাঁড়াও, মুভি মুভি বগলা মামা। বগলা মামা দেখছি, একটা ভারতীয় মুভি বাংলা। আমার ভালোই লাগছে। এখানে হচ্ছে বেসিক্যালি কাহিনী যেটা, সেটা হচ্ছে একটা ছেলে, ও হচ্ছে যে মানে গ্রামের বাড়ি যাচ্ছে ফেরত, এবং সেখানে তার মানে তার ওর একটা প্রেম ভালোবাসা আছে, এবং সেটার একটা পরিণতি দেওয়ার জন্য ওর হেল্প লাগবে বগলা মামার। বগলা মামাকে, বগলা মামা হচ্ছে ওদের ওখানের এক ভদ্রলোক। সে মনে হয় ওর মামাই, আপন মামাই সম্ভবত। হ্যাঁ, আপন মামাই। আচ্ছা। কিন্তু থাকে ওদের পরিবারেই থাকে, ওর ওর আপন মামা কিন্তু ওর পরিবারেই থাকে। এবং ওখানে তোমার হচ্ছে যে উম, ওই টেনিদা দেখছো, টেনিদার নাম শুনছো বা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, নাম শুনছি। হ্যাঁ টেনিদাতে যেরকম থাকে না যে
একজন এরকম থাকে টেনিদা এবং তার সাথে কিছু সাঙ্গপাঙ্গ এদেরকে হ্যাঁ নিয়ে একটা বৈঠকে আড্ডার মতো বা এরা সবাই মিলে একটা অ্যাডভেঞ্চার করতেছে অনেকটা এরকমই বগলা মামার প্যাটার্নটা। ওই বগলা মামা হচ্ছে মানে সে একজন যাত্রা শিল্পী মনে করে নিজেকে, কিন্তু সব জায়গায় প্যাচ লাগায়, সে হচ্ছে কোনো কাজের কাজ ঠিকভাবে করতে পারে না, কিন্তু আবার সবটাতেই আছে, তার হৃদয়টা অনেক বড়, সে সবকিছুতেই করতেছে, সবাই জন্য তার একটা সফট কর্নার আছে, বাট সবসময় গিয়ে প্যাচটাও সেই লাগে। আর যে ছেলেটা হচ্ছে প্রেম হয়েছে এবং ওই বগমামা হেল্প নিতে যাবে, ও হচ্ছে ওই দলেরই একজন আর কি। এরকম আরো আচ্ছা। কয়েকজন আছে দলে, এবং ওরা হচ্ছে হুম ওইখানে তোমার ওইখানে গিয়ে আর কি প্রথম দিকে তো এই মামার সাথে মামা এখানে ঝামেলা লাগাচ্ছে, ওখানে এই করতেছে, এগুলা হয়, ওরাও হচ্ছে কি করবে হুম টরবে এগুলা করে। তারপরে যেটা হয় যে মেইন প্লটটা বেসিক্যালি হয় এক লোক থাকে আরেকটা শহরে আর কি, এবং সেখানে ওই লোক হচ্ছে তোমার একটু সন্ত্রাসী টাইপের, বুঝছো, সন্ত্রাসী আচ্ছা টাইপের, কিন্তু সে আর কি একটা এরকম রবীন্দ্র স্মরণ সভা মনে হয় হচ্ছিল, এবং সেখানে এক হেডমাস্টারের সাথে তার একটু ঝামেলা লাগে। কি ঝামেলা, মানে ও হচ্ছে যে কি বলে অতিথি হিসাবে ডাক পাইছিল, এবং হেডমাস্টারও ডাক পাইছিল, এবং আরো কয়েকজন ছিল আর কি এখানে বসেছিল। ওকে যখন হুম বক্তৃতা দিতে ডাকছে, ও হচ্ছে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছুই বলতে পারে নাই, ঠিক আছে, ও হচ্ছে আচ্ছা আচ্ছা জানেই না, ও অতটা শিক্ষিত না, ও হচ্ছে টিপসই দেওয়া লোক, বুঝছো। তো আচ্ছা। বলছে যে রবীন্দ্রনাথ হচ্ছে একজন ভালো লম্বা লোক, তার হচ্ছে সে হচ্ছে যে ই করছে, সে তার তার সবসময় শীত করতো, এই জন্য সে বড় আলখাল্লা পরে থাকতো। তার হচ্ছে তোমার যে তার মানে সে লিখবে কিভাবে, সে হচ্ছে হাত পিছনে রেখে হাঁটতে ভালোবাসতো, দেখে সে সামনের হাত, সে লেখালেখি এত করতে পারে নাই, ঠিক আছে। মানে রবীন্দ্রনাথের একটা ছবি ছিল, ওইখানে ওই ছবিতে যা যা আছে ওইটা দেখেই সে যা খুশি বলছে উল্টাপাল্টা। আচ্ছা আচ্ছা। এটার হুম পরে ওই হেডমাস্টার এসে ওকে খুব অপমান করছে, বলছে যে আরে অশিক্ষিত লোকজন যারা হচ্ছে জানে না রবীন্দ্রনাথকে নিয়ে, তাদেরকে এখানে ডাকা হচ্ছে এসে। তারপর থেকে যেটা হয়েছে যে বছর বছর একটা করে কম্পিটিশন হয়, যাত্রা যাত্রা হুম মঞ্চ নাটকের কম্পিটিশন হয়, এবং সেখানে মানে ওর যে অপমান হয়েছিল এই লোকটার, ওই সন্ত্রাসী, ওর মা আবার ওই মঞ্চেই আসরেই ছিল, এবং ওর মা এটা সহ্য করতে পারেনি। তো ও মায়ের কাছে প্রতিজ্ঞা করছে যে আমি হচ্ছে এই মঞ্চ নাটকে ওকে হারায়া তারপরে আমি হচ্ছে তোমার সম্মান ফিরিয়ে আনবো মা, ঠিক আছে। আচ্ছা এই বগলা মামাকে হচ্ছে ওই সন্ত্রাসী এক জায়গায় গিয়ে পায় ঘটনাচক্রে, এবং পাওয়ার পরে বলে যে আপনি হচ্ছে আমাকে উদ্ধার করবেন, আর যদি না পারেন তাহলে আপনাকে মেরে ফেলবো, এরকম একটা ব্যাপার। তো কন্ট্রাক্ট নেয়, ও আচ্ছা। বলে না দেখিয়ে দেবো, ফাটিয়ে দেবো, এই করবো সেই করবো, ও চাপাবাজ কিছুটা। হুম তো পরে ওইটা নিয়ে কাহিনী আর কি, ওই শেষ কাহিনীটা ওইটা নিয়ে, মুভির অর্ধেক থেকে শেষ পর্যন্ত হচ্ছে ওই নাটকের রিহার্সাল, কাকে কি বানাবে, পরে হচ্ছে যে এই মঞ্চ নাটকের বুঝতেই পারতেছে ওখানে গিয়ে খুব একটা ভজঘট লেগে গেছে আর কি। নানান আচ্ছা আচ্ছা। রকমের কাণ্ড কারখানা, নাটক ঠিকভাবে করতে পারে নাই, মানে জগা খিচুড়ি হয়ে গেছে। এই সব মিলে হুম একটা হাসির মোটামুটি একটা আম, পরিবেশ ভাল লাগছে আমার, মোটামুটি ভালোই লাগছে। কিছু কিছু জায়গা হয়তো বা একটু অপ্রাসঙ্গিক মনে হইতে পারে, বা হয়তো সেখানটাতে মনে হইতে পারে যেটা জোর করে করা হয়েছে, কিন্তু এছাড়া মোটামুটি ভালোই লাগছে, কারণ যারা অভিনেতা অভিনেত্রী তারা হচ্ছে সবাই খুবই টিভি টিভি চ্যানেলের খুবই কি বলবো দক্ষ অভিনেতা অভিনেত্রী আর কি, এবং তারা মুভিটা আচ্ছা সবাই আচ্ছা। মিলে করছে, ভালোই করছে। হুম হুম। এছাড়া আর কি দেখলাম, একটা হিন্দি মুভি তো মনে হয় দেখছিলাম না, নাকি নাকি সিরিজ কিছু দেখেছি, দাঁড়াও একটু একটু দাঁড়াও। আচ্ছা এখানে দেখি কেন, দেখতে পারি তো। কি দেখছো? লাপাতা লেডিস তো বলছিল আগের বার, মনে হয় না নাকি? লাপাটা লাপাটা লিস্ট তাকে বলছিলাম কি, বলছিলাম মনে হয়, আহ, লাপাতা লিস্ট দেখছি কখন, সম্ভবত। হ্যাঁ হ্যাঁ দেখছো। দাঁড়াও দেখি, আমার আপডেট চেক করে দেখি কিছু দেখেছি কিনা। আরেকটা জানি কি ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। আচ্ছা, এই যে শাহরুখ খান একটা কমেন্ট করছে, এটা পড়ি। মিডিয়া বলো। পডকাস্টে কি নিউজ সেগমেন্ট আর গান টানও ছাড়বেন, আবার অন্যান্য অতিথিও আনবেন নাকি নাজমুল ভাই? তাইলে আরো জম্পেশ আড্ডা হইতো আর কি বল। ওয়েল, কে নিউজ আসবে? সেগমেন্ট বলতে আমরা আহ
নিউজ সেগমেন্ট বলতে আমরা এই ট্রেন্ডিং কিছু টপিক নিয়ে কথা বলি। সো এটাকে নিউজ সেগমেন্ট বলা যায়। হুম, হুম। গান-টান ছাড়া আসলে ওরকমভাবে সম্ভব না হইতে পারে। কারণ আছে, কপিরাইটের সমস্যা আছে। তো একেই সেজন্য আমাদেরকে আমরা পেজ অত গান থেকে লাইভ করতে দিচ্ছে না, আমাদের দর্শক নেই বলে। এরপরে গান ছাড়লে আরো বের করে দেবে, যা ভাগ এখান থেকে। হ্যাঁ, সেটাই আরকি। আর অতিথি আমরা অলওয়েজ ওপেন আছি। যদি কেউ আসতে চায় অলওয়েজ ওপেন। যারা দর্শক বা শ্রোতা তারা যদি কেউ আমাদের সাথে আরকি লাইভে আসতে চায়, আমাদেরকে নক করলেই হবে। আমরা অবশ্যই তাকে আমাদের গেস্ট হিসেবে ইনক্লুড করবো আরকি। এ বিষয়ে হ্যাঁ, আমরা অতিথি ভাবার অলওয়েজ দরকার ওপেন নাই, আছি। পার্টিসিপেন্ট ভাবলেই হবে, বা হচ্ছে বন্ধু হ্যাঁ, হ্যাঁ, ভাবলেই হ্যাঁ। হবে। আলটিমেটলি হ্যাঁ, কেউ এখানে আসতে জাস্ট চাইলে আমরা ওপেন। ফ্রেন্ডলি আড্ডা দেই। এটা এমন কোনো ফরমাল কিছু না আরকি। ফর্মাল কিছু না। আ সেটাই আরকি। ওকে, আশা করি আ ভালো আপনারা আসছেন, শুনতেছেন এটা আমার কাছে ভাল লাগতেছে। প্রান্ত ভাই জি, কেমন জি। আছেন? জিজ্ঞেস করছে তোমাকে। কে জিজ্ঞেস করছে? তারা একটু দেখি। হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আর এরপরে নাজমুল ভাই কেমন আছেন? আমিও ভালো আছি, সবাই ভালো আছি আমরা। যদিও এখন হচ্ছে দেশে মোটামুটি রাত ১২টার বেশি বাজে। না ১২টা বেশি বাজে না, ১২টা বাজতে যাচ্ছে আরকি। তো এত রাত্রেও আপনারা শুনতেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আর এখানে নাবিলকে লাগবে আনা তাইলে মন্তব্য বাড়বো আরকি। হ্যাঁ, নাবিলকে? মন্তব্য নাবিল হচ্ছে ইয়াতে ওই অ্যানিমে কোয়েস্টে অনেক কমেন্ট করে। আচ্ছা, ও আচ্ছা। ওকে নিয়ে আরকি একটু মজা করতেছে আরকি। তো আচ্ছা, সমস্যা আচ্ছা, নেই। আচ্ছা। হ্যাঁ, আমাদের কমেন্ট কম পড়লেও সমস্যা নেই, বেশি পড়লেও সমস্যা নাই। আমাদের হ্যাঁ। দর্শকও এরকম খুব আহামরি কিছু না। সো যাই হোক, এই আরকি অবস্থা। আজকে তো তাও ২ জন উম শুনতেছে। হুইচ ইস ভেরি গুড। হ্যাঁ, মানে ২-৩ জন। রিয়েলি হ্যাঁ, থ্যাঙ্কস। কারণ কেউই আসে নাই, যে কারণে Facebook আমাদেরকে বলছে যে তোমরা করতে পারবা না লাইভ। তো তারপরে যেটা হইছে, যেটা বলতেছিলাম, নাজমুল শুরুতেই বলতেছিল যে আ হ্যাঁ, হ্যাঁ, প্রবাবলি রাফসান দা ছোট ভাই এখন একটু ওই চাপে আছে, তার ভিউ-টিউ কমে গেছে। এখন এইজন্যই যারা গরিব দুস্থ ইউটিউবার বা হচ্ছে আছে, তাদেরকে এখন কিছু সুযোগ দিচ্ছে ফেসবুক আর। Facebook যে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ, বড়, বড় যারা আছে তারা একটু কমে গেছে। তোমরা এখন আসো। তোমাদেরকে এখন শুনবো আমরা, অসুবিধা নাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আচ্ছা, মুভি আর আমি খুঁজে পাইলাম না। প্রবাবলি আর কিছু দেখা হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, সমস্যা নাই। ওকে, আর এরপরে আমরা আর কোন টপিক, আচ্ছা, বই পড়া নিয়ে তো এখনো আলাপই শুরু হয় নাই। হ্যাঁ, বই পড়া নিয়ে এখন আলোচনা নেই। বলো কি পড়লা? হ্যাঁ, বই এই সপ্তাহে আমি ইয়াটা শেষ করছি। মায়াপ্রসূনটা শেষ করলাম। আচ্ছা। মায়াপ্রসূনের গল্প ভালোই লাগছে। তবে হুম। আহ, খুনিকে হঠাৎ করে এমন ভাবে ধরছে যে এটা একটু বেশ বেশি কাকতালীয় হয়ে গেছে। আনএক্সপেক্টেড হয়ে গেছে আর কি। আচ্ছা। বেশি আনএক্সপেক্টেড হুম। মানে এতটা আর কি এক্সপেক্ট করি নাই যে কাহিনী এদিকে যাবে, বা ওরকম কোনো পূর্বাভাসও ছিল না যে কাহিনী এভাবে মোড় খাবে আর কি। তো অনেকের কাছে হয়তো এটা একটু বেশি আহ কি বলে অপ্রাসঙ্গিক মনে হইতে পারে যে এই সরি হুম, হুম, এই অসুবিধা নাই। টপিকটা এই টপিকটা হঠাৎ করে কেমনে আসলো, বা এই যোগ মানে লিঙ্ক যেটা বলে আর কি, লিঙ্কটা হুম, কিভাবে করলো হঠাৎ করে, এটা একটু বেশি রকমেরই মানে আনএক্সপেক্টেড ছিল আর কি। তো খারাপ লাগেনি আমার কাছে, ভালো লাগছে। এটা 4 আউট অফ 5 দিব আমি ইয়েতে, রেটিং এ, হুম, মায়া হুম। প্রসূনকে। আর আচ্ছা। এছাড়া মাঙ্গা একটা পড়ছি, গাকুরাকুগাই। এটার হুম। প্রথম ৩ চ্যাপ্টার পড়ছি। এটার এটা মানে খুব বেশি, গতবারও বলতেছিলা। হ্যাঁ, ওটা পড়া শুরু করব ভাবছিলাম। কিন্তু তখন শুরু করি নাই। এবার আচ্ছা, পড়ছি। বেশ, বেশ। তো এটা আ গল্প গল্পটা খুব যে ইউনিক তা না। হুম, হুম। তবে আ ক্যারেক্টার ডিজাইন বলো বা আর্ট বলো বেশ ভালোই আছে। এটা হচ্ছে তোমার আ আ মান্থলি। সো খুব বেশি চ্যাপ্টার বের হয়নি এখনো পর্যন্ত। মনে হয় হুম। ১৩ টা না ১৪ টা মনে হয় চ্যাপ্টার বের হয়েছে। তো আমি আচ্ছা। ফার্স্ট ৩ টা চ্যাপ্টার পড়ছি। তো এখানে হচ্ছে কাহিনী দেখায় যে মানুষ মারা যাওয়ার পর বিভিন্ন তাদের সোল গুলা আরকি মডিফাই হয়ে এক ধরনের ডিমনের আকার ধারণ করে। মাগা, আচ্ছা। মাগা বলে বা ক্যালামিটি বলে, ইংলিশে ক্যালামিটি। তো হুম, এই হুম। ক্যালামিটিদেরকে মারার মারার কাজই হচ্ছে ওই আমাদের ২ মেইন ক্যারেক্টার, তাদের মেইন
মিশরই হচ্ছে এটা। তো অনেকটা তো ইসের এখন মতো হয়ে পর্যন্ত গেল, ওই যে ব্লিচও কিন্তু এই কাহিনী দিয়ে শুরু হয়েছিল। হুম শিনিগামী তারা হচ্ছে এরকম যারা সোল, যারা হচ্ছে মানে খোলা থাকলে করাপ্ট হয়ে যাবে, তারপরে হচ্ছে তাদেরকে ই করে শিনিগামীরা এসে তলোয়ার দিয়ে হুম হুম হঠাৎ করে কেটে তাদেরকে হচ্ছে সোসাইটিতে পাঠাবে, এরকমই ছিল প্রবাবলি হুম কাহিনী। হুম 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 হুম। হ্যাঁ বলো তো তারপর। মেইন দুই ক্যারেক্টারের মধ্যে একজন হচ্ছে হিউম্যান আর একজন হচ্ছে হাফ ডেমি ডেমি হিউম্যান। সে হচ্ছে হুম, ডেমি, হাফ হিউম্যান হাফ কি বলে এটাকে, মাগা আর কি, বা ক্যালামিটি। হুম, তো তো এই এই এদের এই দুজন ক্যারেক্টারের ডাইনামিক্স নিয়ে হচ্ছে কাহিনী, প্লাস তাদের মধ্যে আর কি ইন্টারাকশন বলো, বা তারা হচ্ছে এইসব ডিমনদেরকে বা ক্যালামিটিদেরকে কিভাবে মারতেছে, এটাই নিয়ে হুম, কাহিনী হুম, আর কি। তো আচ্ছা খারাপ লাগে নাই, দেখা যাক। এটা মোটামুটি পপুলার আছে এখন পর্যন্ত আর কি। বেশ বেশ। শোনেন জাম্পেরই মনে হয় একটা কোনো একটা ইয়া, মানে কি শোনেন স্কোয়ার, সম্ভবত স্কোয়ার জাম্প নাকি। শোনেন সানডে, এই উম সানডে কিনা জানি না। এটা যদি সেইনেন হয় তাইলে হচ্ছে শোনেন জাম্প প্লাস, অথবা শোনেন শোনেন সানডেটা মানে আগে ছিল, এখন শোনেন জাম্প প্লাস হয়েছে সেটা, মানে একটু আচ্ছা। একটু অ্যাডাল্টদের জন্য আর কি স্টোরিটা, হুম হুম। নাকি? এবং আহ ও- শোনেন সানডেতে এটা যেগুলো আসলে বেরোইছে সেগুলো সবই মানে কম বেশি ভালো ভালো সিরিজ বেরোয়, যেমন ধরো ফ্রেইরেন, এটা শোনেন সানডের হুম সিরিজ হুম। ছিল। তারপরে তোমার জাম্প স্কোয়ারে বেরোচ্ছে এটা। আচ্ছা এটার নাম শুনিনি, তাহলে এটা সম্পর্কে জানি না। শুয়ে শাড়ি এটা, কিন্তু এটা ম্যাগাজিনটার নাম হচ্ছে জাম্প স্কোয়ার। জাম্প আচ্ছা, স্কোয়ারে কোন কোন ম্যাঙ্গা আছে দেখতে হবে, দাঁড়াও দেখি। আরে তোমার এই যে অ্যাপ আছে একটা, বুঝছো, এই যে ইসের ভিজ হ্যাঁ, মিডিয়ার। ভিজ মিডিয়াটার নাই, আমি আমি হচ্ছে হ্যাঁ, ইয়ারটা পড়ি আর কি, কোনটা? শুয়ে শার যেটা আর কি, ওইটাই পড়ি। সুয়েশা না, ভিজ মিডিয়ার একটা অ্যাপ আছে, এটা তুমি সাবস্ক্রিপশন নিতে পারো, মাসে মনে হয় $2 করে নিবে, ঠিক আছে? সেইটাতে তুমি আচ্ছা হচ্ছে ভিজের সব মাঙ্গা তুমি পাবা, এবং যেগুলো তোমার প্রিন্ট করে নাই সেগুলো হচ্ছে তুমি পাবা। এটা প্রবাবলি আমেরিকা কানাডাতে আছে কিন্তু ইউরোপে নাই, যে কারণে আমি নিতে পারি নাই। এটা যদি থাকতো আমি ডেফিনেটলি এটা নিতাম। মানে খুবই আচ্ছা আচ্ছা সস্তায় তোমার হচ্ছে মাঙ্গা পড়ার ব্যবস্থা। আচ্ছা আচ্ছা। না, এখানে আমি দেখতেছি ডার্ক গ্যাদারিং, যে বলছিলাম না একটা অ্যানিমে দেখছি, ওই হুম, ডার্ক গ্যাদারিং এর যে মাঙ্গাটা এই জাম্প স্কোয়ারে আছে। তারপরে ব্লু আচ্ছা, এক্সোরসিস্ট, তারপর আহা, হচ্ছে ওয়ার্ল্ড ট্রিগার, ব্লু এজেস তো বেশ খুবই ভালো কয়েকটা অ্যানিমে, মানে স্টোরি আর কি। হ্যাঁ আমি হ্যাঁ একটা স্টোরি। সিজন দেখছিলাম, পরে মাঙ্গা পড়ছিলাম অনেক দূর, সিজন 2 এর ওই পুরাটা মানে মাঙ্গা পড়ছি, বাট আমি সিজন 2 আর দেখা শুরু করিনি, আবার শুরু করতে হবে। ভালো ছিল, শেষও করি নাই। ও হুম, বাই ব্লু দা ওয়ে, এক্সোরসিস্ট সব। হ্যাঁ। কি জানি একটা শেষ হচ্ছে সম্প্রতি সিরিজ, হ্যাঁ কালকেই দেখলাম। ও, বকু নো হিরো একাডেমি অবশেষে শেষ হচ্ছে প্রবাবলি। আচ্ছা, মানে ম্যাঙ্গা শেষ হবে আর কি। মানে মেইন যে ফাইনাল যেটা ব্যাটেল সেটা সম্ভবত শেষ হয়েছে বা হচ্ছে, এরকম একটা অবস্থা চলে আসছে। আচ্ছা আচ্ছা। ওকে। মাঙ্গা শেষ হয়ে যাবে, হ্যাঁ 43 সাড়ে কত 400 কত নাম্বার ভলিউমে মানে চ্যাপ্টার দিকে শেষ হয়েছে বা হবে, এরকম একটা অবস্থা। হুম হুম আর এছাড়া আর কি দেখলাম রিসেন্টলি নিউজ, না এটা তো বলেই দিছে, সাগামোতো ডেজ আসতেছে নেটফ্লিক্সে। হুম হুম। হ্যাঁ কি জানি বলতেছিলা? কে, আমি? হ্যাঁ হ্যাঁ। না না, আমি কিছু বলিনি। আমি, তুমি কি বলতেছিলে সেটাই বলো আর কি। আচ্ছা বই ও আর আচ্ছা, তাহলে আমার কিছু করো নাই? বইয়ের বলো। কথা। হ্যাঁ, বই বই পড়া শেষ। কটাই আর কি, জাস্ট মায়াপ্রসূন আর হচ্ছে ওই গকুরাকুগাই ওইটা, না এই কয়টাই পড়ছি আর কি। আপাতত আর কোনো কিছু পড়া হয়নি। আমার তো পড়া হয়েছে বেশ কিছু, পড়া হয়েছে বলতে ওই একাধারে বেশ কিছু বই পড়তেছি আর কি। তার মধ্যে একটা হচ্ছে হুম। সুনীল গঙ্গোপাধ্যায়ের একা এবং কয়েকজন, যেটা মনে হয় আচ্ছা। আগের সেও বলছিলাম, এবং সেটা হ্যাঁ, বলছিলাম। বেশ আরো অনেক দূর পড়া হয়েছে, প্রায় 350 পাতার মতো এখন পড়া হয়েছে। স্টোরিটা মাঝে মধ্যে ওই যে যখন যখন ওই তোমার স্বদেশী আন্দোলন বা হচ্ছে ওই সময়টা আসে, ওই সময়টা মাঝে মধ্যে একটু বিরক্ত লাগে, বাট যখন আবার মূল চরিত্রগুলোকে নিয়ে কথা হয় তখন আবার ভালো লাগে। তো ওই ভালো লাগার অংশটাই বেশি। সো ভালোই হচ্ছে। মেইন যে চরিত্র তাদের একজন জেল টেল খেটে আসলো আর কি কিছুদিন আগে। আচ্ছা। তারপরে হচ্ছে তোমার
মানে ভাইদের মধ্যে যে একটা বন্ডিং বা হচ্ছে মানে পারিবারিক সম্পর্কের মধ্যে যে একটা গ্যাঞ্জাম, সেটাও খুব ভালোভাবে দেখানো গেছে এখানে। আহ, তারপর যে আরেকটা মানে মেইন ক্যারেক্টার প্রধানত দুইটা, বাদল এবং সূর্য। তো বাদল হচ্ছে হুম হুম ওই একই ফ্যামিলির, সূর্যর চাচাতো ভাই আর কি। না চাচাতো না, চাচাতো কি না চাচাতো না, সূর্যের হচ্ছে আহ, কেমন ভাই জানি, হোয়াটএভার, ভাই আর কি সোজা কথা, বাট মানে হুম। একেবারে ভাই না, রক্তের সম্পর্ক না। তো যাই হোক, ও হচ্ছে আচ্ছা। তোমার বাদল ও ছোট, সূর্যের থেকে অনেক ছোট। সূর্য হচ্ছে স্বদেশী আন্দোলনের সাথে যোগ দিয়ে সে ইন্সপায়ার্ড হয়ে সেখানে অনেক আন্দোলন ফান্দোলন সে করছে, করে জেল টেল খাটছে। আচ্ছা। আর বাদল হচ্ছে তো ওই সময়টায় সে ওইটা দেখে নাই, দেখছে সূর্যকে, দেখছে সূর্যের থেকে কিছু ইন্সপায়ার্ডও হয়েছে, বাট স্বদেশী আন্দোলনে সরাসরি সে যায় নাই, মানে এখনো যায় নাই। বইয়ের যদিও আচ্ছা। এখনো তোমার ইংরেজ বিতাড়িত হয়ে যায় নাই, সো এখনো সুযোগ আছে হওয়ার ওইসব কাহিনী, যদি হয়। হুম হুম। কিন্তু বাদলের চরিত্রটা একভাবে ডেভেলপ হয়েছে, সে জীবনকে একভাবে দেখছে, সূর্য জীবনকে আরেকভাবে দেখছে, এবং তার আশেপাশে বাদলের পরিবারটা কেমন ভাবে তোমার হচ্ছে বিভিন্ন জায়গায়, ওর বাবা হচ্ছে কিছু খুব একটা তোমার না, মানে কি বলে, খুব একটা হচ্ছে কর্মী লোক না আর কি, সে কোনো ওই ধৈর্য ধরে কোনো কাজ সে এভাবে করতে পারে না। সে ওই হয় ভাইয়ের আচ্ছা। সংসারে থেকে চলে, বা হচ্ছে বাদলদের এই সূর্যদের সংসারে থাকে। তো এরকম ভাবে একটা অবস্থা। ওর বোনটার আবার আরেক কাহিনী বাদলের। আহ, এরকম আর কি, অনেকগুলা অনেকগুলা চরিত্র, বুঝছো? কিন্তু হুম। গল্পটা তো সুন্দর করে লিখছে যে তোমার ওই সবগুলো চরিত্রকে তুমি খেই হারিয়ে ফেলবা না, তুমি হচ্ছে ট্র্যাক করতে পারবা যে কি হচ্ছে, এখান থেকে কি হচ্ছে। এ কারণেই যে আগেকার আচ্ছা। যে বা ভারতীয় যারা বা আগেকার যারা উপন্যাস লেখক, তাদের বই পড়তে এ কারণেই ভাল লাগে, কারণ হচ্ছে যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ভাষার ব্যবহার, তোমার হুম। হচ্ছে যে, এবং এই বইটার মধ্যে ঐতিহাসিক জিনিসপত্র অনেক কিছু আছে, তুমি যদি ওগুলা সম্পর্কে কিছু কিছু ধারণা তুমি পাবা, যে মহাত্মা গান্ধী ওই সময় কি কি কাজ করার চেষ্টা করছিল বা করে নাই, সুভাষ বসু কি করতেছিল, বা যারা হচ্ছে এইসব আন্দোলনের সাথে হয়তো অত হাই লেভেলে জড়িত ছিল না, বাট ছোট ছোট আন্দোলন তারাও করছে, যেগুলা হয়তো তোমার হুম। ইতিহাস মনে রাখে নাই। সুনীল হচ্ছে অনেক পড়ছে, বুঝছো, অনেক পড়ছে, যে কারণে তার উপন্যাসগুলোর মধ্যে এইভাবে অনেক ইতিহাস চলে আসছে। সুনীলের এই দুইটাই আচ্ছা। হচ্ছে তোমার বেসিক্যালি স্ট্রেংথ, সে হচ্ছে প্রচুর ঘুরছে জীবনে, মানে সুযোগ পাইলেই সে ঘুরছে। তুমি যদি একা এবং কয়েকজন পড়ো সেখানে পাবা, সে হচ্ছে যে মানে ওই কোন বন্ধুর জানি ছিল, আহ, বন্ধুর রিলেটিভ না জানি, বাবা হচ্ছে তোমার ছিল রেল রেলওয়েতে ছিল, ওর টিকিট পাইতো, ওই হুম। টিকিট নিয়ে বেরোয় পড়তো। কোনো কোনো আচ্ছা। হোটেল ফোটেলে থাকার কোনো টাকা নাই, ওই স্টেশনেই ছালা পেতে ঘুমায় থাকতো, পত্রিকা পেতে ঘুমায় থাকতো, আবার ওইটা ওখান থেকে যাইতো ঘুরতো, মানে এর ঘোরার নেশা যে মানুষের থাকে। এই আচ্ছা। ঘুরতো আচ্ছা। প্রচুর, আর হচ্ছে পড়ছে প্রচুর। তার বাবা হচ্ছে তারে দিয়া তোমার হচ্ছে যে আহ, ই ইংরেজি কবিতা ট্রান্সলেট করাইতো বাংলায়, আর হুম যদি হুম। বাংলা কবিতা, এরকম অনেক অনেক বই সে পড়ছে। তো যে কারণে যেটা হয়েছে, ওই নলেজ গুলাই তো তোমার বেসিক্যালি স্টোরির মধ্যে আসে, তাই না? আচ্ছা। জীবনবোধ, তোমার হচ্ছে পড়া, পাঠঅভ্যাস, আর হচ্ছে তোমার অভিজ্ঞতা, সবকিছু মিলেই হচ্ছে তোমার লেখকের সত্তা তৈরি হয়। তো সেই কারণে সুনীলের বই তুমি যদি তুমি পড়ো, শীর্ষেন্দুর বই যদি তুমি পড়ো, সেখান থেকে একটা আলাদা রকমের আনন্দ পাওয়া যায়, যেটা হয়তো বা তোমার হচ্ছে যে বর্তমানে যারা হচ্ছে তোমার লেখালেখি করে তাদের অনেকের মধ্যে হয়তো যে সেটা নাই। আছে কিছু লোকের মধ্যে আছে, বাট হুম হুম। অনেকের মধ্যে, অধিকাংশ সিংহভাগের মধ্যেই নাই, ওই সেটাই। ইন্টিগ্রিটিটা নাই। এখন ভাষা হয়ে গেছে অনেক, পাল্টে গেছে ভাষা, মানে আধুনিকতার ছাঁচে পড়ে মানে ভাষা পাল্টে গেছে। আমরা যেটা হয়েছে যে, তুমি ভাবতে পারো যে একটা দেশ যারা হচ্ছে ভাষার জন্য আন্দোলন পর্যন্ত করছে, মানে আমি ভাবতেছিলাম আজকে সকালেই না কালকে রাতেই ভাবতেছিলাম যে আমরা এমন একটা দেশ, আমরা পৃথিবীতে আমরাই মনে হয় একমাত্র যারা ভাষার জন্য আন্দোলন করছে, হ্যাঁ মারা হ্যাঁ। গেছে। হ্যাঁ সেটাই। কিন্তু আমাদের কিন্তু ভাষাটা তুমি দেখো, আমাদের ভাষাটাই কিন্তু মৌলিকত্ব আমরা খুব সহজে বর্জন করে দিই। যেমন ধরো আমাদের অনেক শব্দ বিলুপ্ত হয়ে গেছে। আমরা হুম। ঘরকে এখন রুম বলি, মানে, এবং এইটাই কিন্তু হয়ে গেছে কমন। তুমি অধিকাংশ বাংলা সাহিত্যিকের, বর্তমানে সাহিত্যিকের তুমি বই পড়বা, দেখবা যে ঘরকে তারা রুম লিখছে। আমিও হুম। লিখি অনেক সময় অজান্তে, এরকম অনেক শব্দ।
বাংলা ভাষা থেকে চলে গেছে, অনেক শব্দ চলে গেছে। এখন তুমি যদি এগুলো ব্যবহার করো, মানুষ হচ্ছে কপালে চোখ তুলবে যে আরে কি লিখছে, কিছুই বোঝা যাচ্ছে না মাথা। অথচ এইগুলোই তো ভাষার একটা আমাদের তোমার সংস্কৃতির একটা তোমার অংশ ছিল। যেটা আবার তুমি না যদি সেটাই। দেখো, সুনীল শীর্ষেন্দ্রদের আমলে যদি বঙ্কিমচন্দ্রের বই কেউ পড়তো, সেটা হয়তো বা অনেক হাই লেভেলের ছিল। বঙ্কিমচন্দ্রের আমলে ধরো যদি কেউ চর্যাপদ পড়তো, সেটা হয়তো অনেক হাই লেভেলের ছিল। তা আমরা ভাষা হারাইছি ক্রমশ, বুঝছো? আমাদের হুম। ভাষাটা আর তোমার কি বলে, মানে বাংলা ভাষাটা আর ওইভাবে বাংলা ভাষা নাই, এটা সংকর জাত প্রজাতির ভাষা হয়ে গেছে। যেটা খারাপ না, একদিক থেকে তুমি যদি দেখো, তাহলে আমি হুম। বলবো যে আমরা হচ্ছে অন্যতম একটা জাতি যারা হচ্ছে সব ভাষাকেই গ্রহণ করতে পারছি। আমাদের হ্যাঁ, মধ্যে ইংরেজি, অ্যাডপটিভ। এক্স্যাক্টলি, মানে আমাদের কিন্তু ওই না কচু ভাব নাই। যদিও আমরা একটা পার্টিকুলার হুম। ভাষাকে ঠেকানোর জন্য আন্দোলন করছি, কারণ ওইটা একটা রাষ্ট্রীয় ভাষা করে আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল। তারপরেও হুম। আমরা হুম। কিন্তু সহনশীল, আমরা অনেক ধৈর্যশীল, আমরা হচ্ছে যে অনেক ভাষাই আমরা গ্রহণ করছি। এবং ওই তুই পাবা বিভিন্ন ভাষার শব্দ তুমি আমাদের ভাষার মধ্যে ইন্টিগ্রেটেড হয়ে গেছে। হ্যাঁ সেটাই। সেদিক থেকে দেখলে আবার হচ্ছে যে ঠিক আছে, বাংলা ভাষাটা হয়তো একটা বৈশ্বিক ভাষা হওয়ার একটা পোটেনশিয়াল তার ছিল, কিন্তু হতে পারে নাই। হ্যাঁ সেটাই। কারণ আমাদের সেভাবে আমরা কলোনাইজও করতে পারি নাই। আর আমরা হচ্ছে তোমার ওই ভাষাটাকে যে আমাদের আমাদের যে ভাষা সেটাকে ছড়িয়ে দিতে হবে, সেই দায়টাও আমাদের মধ্যে ওইভাবে নাই। আমরা হুম। হচ্ছে সহজেই আবার আরেকটা মানে পয়সার এপিট ওপিটে তোমার হচ্ছে দুই ধরনেরই পরিস্থিতি। যাই হোক, একা সেটাই। এবং কয়েকজন পড়ছি ডেফিনেটলি। এছাড়া তোমার যে সিরিজটা এখন পড়তেছি সেটা হচ্ছে ডেফিনেটলি সেটা হচ্ছে ডানজন ক্রলার কার্ল। এইটার আহ, 5 নাম্বার বইটা শেষ হয়েছে। আগের বার যখন বলছিলাম তখন মানে 4 নাম্বার বইটা পড়তেছিলাম, 4 নাম্বার বইটা শেষ হয়েছে, 5 নাম্বার বইটাও শেষ হয়েছে পড়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। খুবই ওভার দ্য টপ অ্যাকশন হয়েছে। এটা ডানজন, মানে একটা ডানজন গেমের মতো তারা হচ্ছে খেলতেছে, এবং এখানে হচ্ছে লাইফ থ্রেটনিং গেম আর কি। সরি, তুমি মরে গেলে মরে গেলা, ঠিক আছে? হুম। আর তুমি যদি এরকম 18টা লেভেল পার করতে পারো, অথবা মনে হয় 11 নাম্বার বা 12 নাম্বার লেভেলে গিয়ে তোমাকে একটা সুযোগ দিবে এই গেম থেকে বের হয়ে যাওয়ার, তখন তুমি ওই বিশ্ব নাগরিকের অংশ হয়ে যেতে পারবা, এবং তোমাকে তখন আর এই দায় থাকবে না। হয়তো তোমার অন্য কিছু করতে হবে, বা তুমি যদি হুম। 18টা লেভেলে পার করতে পারো, তাহলে মনে হয় তোমাকে একটা তোমার একটা উইশ গ্র্যান্ট করবে, এরকম কিছু একটা ব্যাপার আছে। কিন্তু আচ্ছা। গেমটা হচ্ছে এমন ভাবে করতেছে, এবং এআই এমন ভাবে সব ট্রিক করতেছে খেলোয়াড়দেরকে, যে দেখা যাচ্ছে ওদের নিজেদের মধ্যেই একটা সময় গিয়ে যাদের সাথে খুব বন্ধুত্ব ছিল তাদের সাথে শত্রুতা হয়ে যাচ্ছে, একজন আরেকজনকে মারতে হবে এরকম মিশন চলে আসতেছে। মানে আচ্ছা। কাউকে ট্রাস্ট করা যাচ্ছে না, সোজা কথা। হুম। হুম। তো স্টোরি খুবই ভালো, স্টোরি ভালো হচ্ছে, অ্যাকশন আছে প্রচুর, অ্যাডভেঞ্চার তো অবশ্যই, ডানজারের মধ্যে তোমার স্টোরি, তো সব মিলেমিশে আহ, বেশ বেশ ভালো লাগতেছে। এবং অডিও বুক শুনতেছি ডেফিনেটলি, এবং সেটার ন্যারেটর খুবই দুর্দান্ত, যে কারণে তোমার হচ্ছে নানান হুম। ধরনের ভয়েস মডিউলেশন সে করতেছে। যেমন ধরো একটা বিড়াল, এবং হচ্ছে ও ও দুইজন হচ্ছে মেইন ক্যারেক্টার। তো যখন বিড়ালের কণ্ঠে কথা বলতেছে তখন এক ধরনের পার্সোনালিটি তার কণ্ঠে আছে, যখন নিজের কণ্ঠে কথা বলতেছে মেইন ক্যারেক্টারটার কণ্ঠে তখন এক ধরনের আছে। এরপরে যখন আবার তোমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওখানে মাঝে মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়, ধরো একটা আইটেম বক্স তারা পাইলো, বা হচ্ছে একটা একটা রিওয়ার্ড বক্স তারা পাইলো, তো সেগুলোর আবার অ্যানাউন্সমেন্ট হয়। একটা একটা হচ্ছে তোমার ভিলেন দেখতে পাইলো, সেই ভিলেনের ডেসক্রিপশন অ্যানাউন্স করে এআই। এই ভয়েস গুলা হুম। পুরাই ডিফারেন্ট। তো খুবই খুবই আচ্ছা। মানে যত্ন নিয়ে আর কি কাজগুলা করছে। আর এই লেখকের হুম। বই হুম। কখনো পড়ি নাই, ম্যাট ডিনমান ডিনিমান। ম্যাট ডিনিম্যানের আরেকটা কি জানি সিরিজ ভালো, মানে দেখলাম আর কি এই বই পড়ার সময়। কিন্তু সে যে খুব বিখ্যাত লেখক এরকম না, তার বইও যে খুব সেল হয় এরকম না। সে সেলফ পাবলিশড আচ্ছা। অথর। আর এই ধরনের বইকে বলে হচ্ছে, দাঁড়াও এটাকে নাম আছে একটা, লিট লিট গেম জনরা নাকি জানি বলে আর কি। দাঁড়াও আচ্ছা। মানে কি আসলে? এক সেকেন্ড, একটু দেখি তারপর তোমাকে বলতেছি। লিট আরপিজি, এটাকে বলে লিটারেচার আরপিজি, মানে হচ্ছে তোমার আরপিজি গেম খেলো আচ্ছা। না, রোল প্লেইং গেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
যেমন ধরো তোমার উইচার 3 বা হচ্ছে তোমার ড্রাগন এজ অরিজিনস বা ড্রাগন এজ। হুম 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 লিড আরপিজি হচ্ছে ওই আরপিজি এর মতো, বাট হচ্ছে লিটারেচার ফর্মে। ঠিক আছে, যেমন ধরো তোমার লাইট নভেল যেগুলা পড়ছো, বা যদি শুনে থাকো ভালো ভালো লাইট নভেল, সেগুলোর মধ্যে এরকম আছে না যে ধরো সো আই এম এ স্পাইডার সো হোয়াট, এরকম একটা আছে। এই হুম। যে লেভেল আপ হচ্ছে, ডানজন ক্রলিং করতেছে, সেখানে করতেছে, এই ধরনের জনরাটাকে বলে হচ্ছে লিড আরপিজি আচ্ছা। বা গেম লিড অ্যাডভেঞ্চার। লিড আরপিজি বেশি হুম হুম। পরিচিত না। আচ্ছা তো আচ্ছা। এইটা হচ্ছে লিড আরপিজি। তো লিড আরপিজি আমি আগে কখনো পড়ি নাই, এটাই ফার্স্ট। আমার বেশ ভালো লাগছে। তো আমার এক ওকে। কলিগকে এটা নিয়ে বলতেছিলাম যে তুমি এটা পড়ে দেখতে পারো। তো ও বলে যে ওই ভদ্রলোক রাশিয়ান, তো বলতেছিল যে রাশিয়াতে এরকম অনেক আছে ভুরি ভুরি, এবং দেখা যায় যে পড়তে গেলে মানে একটা পর্যায়ে পর্যন্ত খুব ভালো থাকে, তারপরে গিয়ে পুরা হচ্ছে এত কাহিনী এত বড় হইতে থাকে যে একটা পর্যায়ে গিয়ে জগা খিচুড়ি লেগে যায়। এবং বই আচ্ছা বই হচ্ছে সে একজনের বই পড়তেছিল, সে হচ্ছে এরকম একটা বই সিরিজ লিখতেছিল, সে মনে হয় 14টা বই মনে হয় লিখছে, লেখার পরে সে একটা সাব সিরিজ তৈরি করছে আবার কিছু। তো এই সিরিজে একটা বই লেখে, ওই সিরিজ আরেকটা বই লেখে 2 বছর পরে, এই সিরিজ আরেকটা বই আসে 3 বছর পরে। বলে আমি হচ্ছে খেই হারিয়ে ফেলছি, আমি আমি এখন আর রিকল করতে পারি না যে কোনটার পরে কি হয়েছিল, কোথা থেকে কি হয়েছিল। আচ্ছা। তো যাই হোক, যারা আহ, এই সিরিজটা পড়তে চায় ডানজন ক্রলার কার, তাদেরকে আমি রেকমেন্ড করবো অডিও বুক পড়তে। অডিও বুকটা দুর্দান্ত, এবং এটা হচ্ছে বাংলাদেশ তো ডেফিনেটলি মানুষজন খুঁজলে খাজলে পেয়ে যাবে, কিন্তু যারা বিদেশে পড়তে চায় তাদের জন্য হচ্ছে এটা একমাত্র ইসে আছে, কি বলে, আমাজনের যে অডিবল সাবস্ক্রিপশন, সেটার জন্য এটা এক্সক্লুসিভ হুম হুম। অডিবল সাবস্ক্রিপশনের বই। সো মানে অডিবল থাকলে সেটা সে কিনে পড়তে পারবে। আচ্ছা। হাইলি রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। ওকে শিওর। আচ্ছা, আর কি কিছু পড়লাম? না, আর কিছু পড়ি নাই। ফেবল হেভেন পড়তেছিলাম, বাট আপাতত এই দুইটার জন্য, এইটার জন্য পজ আছে। ফেবল হেভেন আর পড়ি নাই। হুম হুম। এর মধ্যে মাঙ্গাও পড়া হচ্ছে না। তবে হ্যাঁ, গুডরিডস এর চ্যালেঞ্জটা কমপ্লিট হয়েছে। 52টা বইয়ের চ্যালেঞ্জ দিয়েছিলাম এই বছর, 52টা বই কমপ্লিট হয়েছে। এখন যা পড়বো তাই এক্সট্রা। হুম। এই হচ্ছে ব্যাপার। তো যাক, এই বই পড়া এই পর্যন্তই। তোমারও মনে হয় আর বই পড়া নিয়ে কিছু বলার নাই। না না, আমার আর বই পড়ে বলা কিছু নাই। আর এছাড়া যদি তোমার অন্য যেটা কোনো বলতে বিষয়ে। পারি, হ্যাঁ হ্যাঁ। সেটাই বলি, আমি গেম খেলছি কিছু। তার মধ্যে উম, একটা গেম খেললাম, AO টেনিস 2। এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান ওপেন টেনিস 2 আর কি। এটা বেশ আগের আচ্ছা গেম। আমি প্লে স্টেশনে রিসেন্টলি এ মাসেই কিনছিলাম। তো ভাবলাম যে একটু ইনস্টল করে দেখি, পরে খেললাম। কঠিন আছে, হার্ড একটু, এক্সপার্ট ডিফিকাল্টি বা হচ্ছে একটু অ্যামেচারের থেকে একটু বেশি কিছু দিলেই জেতা যায় না খুব একটা। মানে তোমার অনেক ওকে। প্র্যাকটিস ট্র্যাকটিস করে, তাই ম্যানেজার মোডে খেলতেছিলাম। তুমি যখন হুম ম্যানেজার হবা তখন তোমার হচ্ছে পুরা প্ল্যান করতে হয় বছরের কোন সপ্তাহে তুমি কি করবা। আবার বিশ্রাম না নিলে তোমার হচ্ছে ফ্যাটিক জমা হয়। তুমি ট্রেনিং করতে হয়, ট্রেনিং না করলে হচ্ছে তোমার স্কিল ডেভেলপ হয় না। সেই স্কিল পয়েন্ট হুম। দিয়ে আবার হচ্ছে তোমার স্কিল আপডেট করা যায়। তো এরকম ভালোই মেকানিক্স। আমার মোটামুটি ভালোই লাগছে গেমটা। তো দেখা যাক, সামনে তো আরো খেলবো। আরেকটা গেম তোমার ওকে। ইনস্টল দিছিলাম, কিন্তু খেলা হয়, একটু খেলে আমার বিরক্ত লাগছে, সেটা হচ্ছে রেসিডেন্ট ইভিল 4। মানে ভালোই, আচ্ছা কিন্তু সমস্যা হচ্ছে যে আমি এর আগে যে গেমটা খেলছি এলডেন রিং, সেটার তুলনায় এটা কিছুই না। এবং অনেক লিমিটিং মনে হয়েছে আমার, যে অনেক আগের গেমের রিমেক, তো যেটা হয়েছে যে ইনভেন্টরি খুব লিমিটেড, তোমার হচ্ছে ওই কয়টা জিনিসই তুমি, বাক্স ভরে গেলে পরে সেই বাক্সের মধ্যে তোমার জিনিস ফেলে আরেকটা নিতে হবে। তোমার হচ্ছে আচ্ছা। ছুরি দিয়ে মারামারি করলে ছুরি যায় ভেঙে, সেই ছুরি আবার হুম হুম। রিপেয়ার করতে হয় স্মিথের কাছে গিয়ে। তো এই ধরনের মেকানিক্স এত ভাবনা চিন্তা করে খেলার আসলে এনার্জি এখন আর নাই। হুম। আহ, এছাড়া আরেকটা গেম তোমার গত পরশুদিন মনে হয় ইনস্টল দিছিলাম, সেটার নাম হচ্ছে ডুম। ডুম, ডুম ইটারনাল। আচ্ছা। ডুম হচ্ছে তোমার কত সালে, 16 সালে মনে একটা বের হয়েছিল। সেটা খেলে খুবই ভাল লাগছিল। আহ, মানে অ্যাকশন গেম, ফার্স্ট পার্সন অ্যাকশন গেম, খুবই শয়তান আসতে থাকে মারতে পারো তুমি। হুম হুম হুম। ওটা তো পিসিতে খেলছিলাম।
এখন যেটা সেটাও কয়েক বছর হয়ে গেছে বেরোইছে, সেটা তোমার আহ, সেটা খেলার ইচ্ছে ছিল বহুদিন, কিন্তু খেলা হয় নাই। এটা ওই আগেরটার থেকেও ভালো করছে যত শুনছিলাম। তো আমি খেলা শুরু করছি, তো এখন তো তোমার কন্ট্রোলার দিয়ে খেলতে হয়। কন্ট্রোলার দিয়ে ফার্স্ট পার্সন গেম খেলা একটু ডিফিকাল্ট, মানে আমি এখন অভ্যস্ত হতে পারিনি, যে কারণে তোমার আচ্ছা। যেখানে গুলি করতে যাই সেখানে গুলি করতে পারি না, এইম ঠিকভাবে করতে পারি না। আর এটার মধ্যে অটো এমও সেভাবে নাই, মানে আমি এখনো দেখি নাই। সো খেলতে কষ্ট হচ্ছে, বাট ভালোই লাগছে। যতদূর খেলছি মজাই লাগছে, কারণ গেমের মিউজিক খুব ভালো, রক মেটাল মিউজিক দিয়ে আচ্ছা। রাখছে ব্যাকগ্রাউন্ডে। হুম হুম। আর খুবই ফাস্ট পেসড অ্যাকশন, নানান রকমের শয়তান আসে এবং তাদেরকে তোমার ওয়েপনও খুব দুর্দান্ত। সেখানে অল্টারনেট ফায়ার চেঞ্জ করা যায়, তোমার হচ্ছে দেখা গেছে যে আমার যে শর্ট গান সেই তোমার মেশিন গানের সাথে আবার স্টিকি বোম লাগায় তোমার হচ্ছে অল্টারনেট ফায়ার দিয়ে স্টিকি বোম মারা যায়, এবং তখন ওগুলা যেখানে স্টিক করে সেখানে ব্লাস্ট হয়। ওটার জন্য অতটা ভালো এইমও হয়তো করা লাগে না। আচ্ছা। আবার তোমার মেশিন গানে ধরো নর্মালি ওয়ান ক্লিক ওয়ান ফায়ার হচ্ছে, তোমার এরকম কার্তুজ আছে যেটা চেঞ্জ করলে তোমার হচ্ছে আহ, একেবারে ওই গ্যাটালিং গানের মতো ফায়ার করবে। এই ধরনের কিছু হুম হুম। মেকানিজম তারা ইউজ করছে। খারাপ যে জিনিসটা লাগছে এখানে সেটা হচ্ছে প্ল্যাটফর্মিং। প্ল্যাটফর্মিং মিনস যে তোমার লাফালাফি আর কি, সোজা কথা। ফার্স্ট পার্সন গেমে যদি তুমি এরকম পোল ধরে ঝুলে যেতে হবে লাফ মেরে আরেক জায়গায়, দৌড়ের গতি ঠিক না থাকলে তুমি পোল ধরতে পারবা না, উপরের দিকে মাথা নামানো থাকলে, নিচের দিকে মাথা নামানো থাকলে তুমি হচ্ছে জাম্প বেশি দূর অত দূর করবে না, এই সব জিনিসপত্র তারা করছে, যে কারণে আচ্ছা। ওই জিনিসগুলা করতে আমার একটু বিরক্ত লাগতেছে। এছাড়া হুম ভালো, হুম। মানে বেশ ভালো game। আচ্ছা। আমি হয়তো এটা মানে আগামীতেও আমি হয়তো এটা খেলবো, খেলে শেষ করার চিন্তা ভাবনা করতে পারি। আরেকটা গেম ইনস্টল দিছিলাম, সেটার নাম হচ্ছে শ্যাডো ফল। শ্যাডো ফল কিলজোন শ্যাডো ফল। হুম। গেমটা শুরু খুবই ভালো ছিল, দেখা যায় যে তোমার এরকম এলিয়েন ইনভেশন না, এলিয়েন দুইটা প্ল্যানেট থাকে এবং দুইটা প্ল্যানেটে হচ্ছে তোমার মারামারি হয় বা কিছু হয়। একটা প্ল্যানেট হচ্ছে আরেকটা প্ল্যানেটকে ধ্বংস করে দেয়, ঠিক আছে। করে দেওয়ার পরে ওই প্ল্যানেটের যারা বেঁচে থাকা লোকজন, তারা হচ্ছে ব্যাপারটা, তো তাদেরকে তো একটা পুনর্বাসন করতে হবে। কোথায় করবে? তখন তাদেরকে যেটা করে, যেই প্ল্যানেট ধ্বংস করতে মনে হয় ওই প্ল্যানেটে হচ্ছে তোমার একটা জায়গা দেয়, যে এই জায়গা হচ্ছে ওদের, এই জায়গায় হচ্ছে এই প্ল্যানেটের বাসিন্দাদের কোনো অধিকার নেই, এখানে ওরা থাকবে। তো ওরা হচ্ছে আচ্ছা। আসে, আইসে এখানে কলোনাইজ করার পরে ওরা আস্তে আস্তে রেবেল করা শুরু করে, এবং দেখা যায় যে এদের দুজনের মধ্যে একটা রেষারেষি লেগে থাকে, কারণ একদল ভাবে যেটা আমাদের পৃথিবী, এই পৃথিবীতে কেন ওরা আসবে, আর আরেক দল ভাবে এটা আমাদের পৃথিবী এরা ধ্বংস করে দিচ্ছে, এদের উপরে প্রতিশোধ নিতে হবে, এরকম। তো হুম হুম। গল্পের শুরুতেই তোমার যে মেইন নায়ক হচ্ছে ছোট থাকে, তো ওরা হচ্ছে যে এলাকাটায় ছিল ওই এলাকাটাকে এই এলিয়েনদের এলাকা বানাই দিচ্ছে আর কি, ঠিক আছে। তো এদেরকে হুম। সবাই এভাকুয়েট করতে বলছে। এরা যারা এভাকুয়েট করতে পারে নাই তাদেরকে এরা বাকিরা ধরে ধরে মেরে ফেলছে এলিয়েনরা। এই ফাঁকেই হচ্ছে ওরা পালানোর চেষ্টা করতেছিল ওইখান থেকে, বাট পালাইতে পালাইতে ওর বাবা মরে গেছে। ওই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং ছিল, যে কাহিনী যেভাবে ডেভেলপ করছে এখানে। পরবর্তীতে গিয়ে যেটা হয়েছে, পরবর্তীতেও খারাপ না, তোমার কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো দিয়ে তুমি করতে পারবে, এবং ও পরে হচ্ছে তোমার ওই রেজিস্ট্যান্স বাহিনীর হচ্ছে তোমার হয়ে গেছে, একজন ভালো সোলজার হয়ে গেছে। ও হচ্ছে তোমার ওই শয়তানদের হাতে ধরা দিয়ে ইন্টেল কালেক্ট করার জন্য তাদের হাতে বন্দী হয়, বন্দী হয়ে সে একটা সিক্রেট মিশনে থাকে, সেখান থেকে বের হয়ে আসে। সবই ঠিক আছে, কিন্তু সমস্যা যেটা হয়েছে কি, এখানেও প্ল্যাটফর্মিং এর সমস্যা লাগে আমার। মনে হচ্ছে যে ধরো তোমার এই, ধরো একটা টেবিলের উপর তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে। হুম। এখন তুমি আচ্ছা। যদি টেবিল টেবিল থেকে লাফ দাও নিচে, মানে ধরো মেঝেতে, তোমার কি ব্যথা লাগবে? না। না, কিন্তু অতটা লাগলে অতটা লাগবে না। কিন্তু এই হুম। গেমে হচ্ছে তোমার ওই রকম, মানে এখানে অনেক আগের গেম তো, এটা 2000 কত 4 সালের মনে হয় বা 5 সালের। আচ্ছা। প্লে স্টেশন যখন প্রথম রিলিজ পাইছে 4, তখনের গেম এটা, বুঝছো। এটা প্লে স্টেশন 4 এর এক্সক্লুসিভ গেম ছিল, একেবারে ফার্স্ট আচ্ছা। গেম বা সেকেন্ড গেম রিলিজ করা। যে কারণে মেকানিজম গুলা খারাপ। তোমার ওই দেখ, তুমি দেখতে পারতেছো নিচে যেখান থেকে লাভ, তুমি ভাবছো যে তুমি এখানে লাভ দিলে কিছুই হবে না, কিন্তু তুমি লাভ দিলা, যেহেতু লজিকে বলা নাই যে এখান থেকে তুমি লাভ দিয়ে নামতে পারো, সে কারণে তুমি মরে যাবো এখানে, বুঝছো। আচ্ছা। তোমার নির্দিষ্ট জায়গা দিয়েই নামতে হবে। তুমি ওই যে তুমি ওই, তোমার যদি মনে হচ্ছে দূরত্ব বেশি না, তারপর তুমি মরে যাবে, যে কারণে হচ্ছে কি কনফিউজিং হয়ে গেছে। আর একবার মরলে তোমার ঘুরে আসতে হয় আবার অনেক দূর, যে কারণে আচ্ছা। মানে গেম ভালো লাগলেও এইসব কারণে খুব বিরক্ত হয়ে গেছিলাম, পরে মুছে দিছি।
আচ্ছা আচ্ছা। এই গেম খেলছি। যাক, অনেক বকর বকর করলাম। এখন তোমার চলো হুম। সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে যদি আলোকপাত করা যায়। তুমি হ্যাঁ, বলো কি শিওর শিওর। বলতে চাও? সাম্প্রতিক তো সবচেয়ে বেশি এখন ভাইরাল যে ভিডিও ইয়েটা আছে সেটা হচ্ছে তোমার রাফসান ছোট ভাইকে নিয়ে তার কুফা লেগে গেছে একমাত্র এই একটা হুম, গাড়ি সে তার বাবা মাকে গিফট দেওয়ার পর থেকেই তার ভালোই কুফা লাগছে এবং সে বিশেষ করে সমালোচিতই হচ্ছে বেশি আলোচনা থেকে সমালোচনা বেশি হুম, চলতেছে তাকে নিয়ে যে একজন আরেকজন মনে হয় সেও খুব সম্ভবত আর কি ফেসবুকে ইনফ্লুয়েন্সার বা হুম, কেউ একজন সে পোস্ট দিছে যে তার বাবা হচ্ছে মানে তার বাবা না মানে ইয়ার বাবা হুম, রাফসানের বাবা হচ্ছে ঋণ খেলাপি ঋণ খেলাপি। এবং তো এটা নিয়ে আর কি ভিডিও পাল্টা ভিডিও চলতেছে প্লাস অনেক কমেন্টস চালাচালি হচ্ছে বিভিন্ন ভিডিওতে বা ফেসবুকে বা ইউটিউবে তো হুম, এটাই আর কি এখন এক একজন এক এক স্ট্যান্ড নিচ্ছে আবার হুম, দেখা যাচ্ছে যে রাফসানের যারা আর কি কাছের মানুষ তারাও অনেকে আবার বলতেছে যে প্রথমে তার পক্ষে কথা বলছে কিন্তু এখন আবার বলতেছে না তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের তাদের সায় দিচ্ছে আবার সো একটা বেশ জগা খিচুড়ি টাইপ সিচুয়েশন তৈরি হয়েছে আর কি হুম, বিশেষ করে রাফসানের জন্য আর কি বলা যায় এটা হুম, তো এটা থেকে একটা ইয়া হচ্ছে যে বলা যায় যে আমাদের দেশের যে ইনফ্লুয়েন্সার যারা আছে এখন সোশ্যাল হুম, মিডিয়া ইনফ্লুয়েন্সার ওদের আসলে কি বলে এটাকে পাবলিক স্ট্যান্স বা তাদের যে আসলে তারা এক এক কথা বলে কিন্তু সেই কথা তারা কি আসলে মেনে চলে কিনা সেটা নিয়ে বেশ একটা বিতর্কের সৃষ্টি হয়েছে বলা যায় আরকি। হুম। আমার যেটা মনে হয় যে তোমার বাংলাদেশের আমি রিসেন্টলি কার জানি একটা তোমার ডিসকাশন শুনতেছিলাম ইউটিউবে। হুম, আমার এক্স্যাক্টলি হুম, মনে হয় সম্ভবত মীর অথবা আহ, চন- কি বলে ওই চন্দ্রিল অথবা ওই জাতীয় কারো একটা। হুম, হুম, সে যেটা বলতেছিল যে তোমার এখন যে অবস্থা, মানুষ সবাই কোনো না কোনো ভাবে নিজেকে খুবই কি বলে অবহেলিত বা হচ্ছে খুবই নির্যাতিত মনে করে, ঠিক আছে? এবং সবার মনের ভিতর একটা আচ্ছা, ক্ষোভ যে আমার সাথে অন্যায় হচ্ছে, হুম, আমার সাথে অন্যায় হচ্ছে। এবং হুম, হুম, ধরো তোমার যে বাড়িতে যে কাজ করতেছে যে ভদ্র মহিলা বা ভদ্রলোক, কাজের লোক যে, তা সে ভাবতেছে যে আমাকে কম টাকা দিয়ে অনেক কাজ করায় দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আবার যে হুম, মালিক সে ভাবতেছে যে তোমার বেটা ফাঁকিবাজ, আসে আর যায় কিছুই করে না, আমার টাকা নিয়ে যাচ্ছে হুম, আমাকে ঠকিয়ে। তো সেটাই। এই যে একটা প্রতিহিংসা এবং একটা তোমার হচ্ছে যে ক্ষোভ, এটা তো একটা তোমার বহিঃপ্রকাশ দরকার। হ্যাঁ, হুম, সেটা হুম, এখন সহজ হয়ে গেছে কি, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া আছে, যা ইচ্ছা বলে দাও হয়ে গেল, ঠিক হুম, আছে? হুম, এখন রাফসান, আমি ওই ভদ্রলোকের কথাবার্তা আরেক রাফসানকে বাবাকে নিয়ে বা হচ্ছে রাফসানকে নিয়ে যে হচ্ছে ফেসবুকে লিখছে সম্ভবত প্রথমে বা ভিডিও করছে আমি হুম, জানি হুম, না, সেই লোকের কথাবার্তা হুম, আমি দেখি নাই, বাট রাফসানের ভিডিওটা হঠাৎ করে আমি দেখছিলাম এবং সে যে কথাবার্তাগুলো বলছে আমার খুব অযৌক্তিক মনে হয় নাই। ধরো তোমার যখন আহ, তারা লোন নিছে এবং হুম, সম্ভবত একটা ব্যবসা করার চেষ্টা করছে বিফোর করোনা, মানে করোনার কিছুদিন আগে। তো করোনার সময় হুম, যেটা হয়েছে স্বাভাবিকভাবেই প্রচুর ব্যবসা কিন্তু বন্ধ হয়ে গেছে, প্রচুর হচ্ছে তোমার নয় ছয় হয়েছে, মানে স্বাভাবিকভাবেই, কারণ পাবলিক হচ্ছে কেনাকাটা বন্ধ করেছে, বাইরে যায় না, ই করে না, হুম, 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 প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সে কারণে খালি কিন্তু কি বলে ক্ষুদ্র বা বড় ব্যবসায়ী না, সরকারি ভাবেও কিন্তু অনেক দেশ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমার যে তোমার হুম, ধরো কানাডাতেই তুমি যদি ধরো, সরকার কিন্তু প্রচুর টাকা অনুদান দিছিল, তোমার হ্যাঁ, ভর্তুকি হ্যাঁ, দিছিল। তারপরে কিন্তু তারা যে ব্যাকফুটে চলে গেছে সেটা কিন্তু এখনো তারা রিকভার করতে পারেনি। এখনো কিন্তু না এই কারণেই করেনি। দেখা যাচ্ছে ভিসা দেওয়া কমায় দিচ্ছে, এই করতেছে, অনেক কিন্তু কাহিনী করতেছে এখন হুম, এগুলো হুম, করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সেখানে রাফসানের বাবা সে যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকে এবং সেখানে যদি তার লস হয়ে থাকে এবং সেটা নিয়ে যদি ব্যাংক যদি তাদের অ্যাসেট সেল করে দিতে চায়, ডেফিনেটলি ব্যাংক তো তাদের ভ্যালু মতো সেল করবে না, তাই না? ব্যাংক হচ্ছে তোমার যখন বাজেয়াপ্ত হুম, করে নেবে জিনিসটা তখন তারা নিজের একটা ভ্যালু ধরবে এবং এদেরকে সেটাই মেনে নিতে হবে। হুম, তো
সেটা নিয়ে যদি মামলা করে থাকে রাফসানের পরিবার এবং সেই মামলা যদি চলমান থাকে, তো সেখানে তো পাবলিকের বলার কিছু নাই। হ্যাঁ, এটা রাফসানের হুম। গাড়ি, রাফসানের বাবা ঋণ খেলাপি। এখন রাফসান তো ঋণ খেলাপি না। রাফসান কি ঋণ না না খেলাপি? না সেটা রাফসান না। ঋণ খেলাপি না। সে যদি ঋণ খেলাপি না হয়, সে কাউকে একটা গাড়ি উপহার দিলে তাদের ক্ষতিটা কোথায়? তুমি আমি না সেটা বলার তো কিছু নেই। অবশ্যই ক্ষতি নাই, সেটা ক্ষতি নাই, কিন্তু আর তার যদি সে হচ্ছে ক্ষতি যদি পাল্টা হয়েও ভিডিও, থাকে, আমি বলি, হ্যাঁ হ্যাঁ সেটা পাল্টা ব্যাংক ভিডিও বলতে যখন পারে। দিছে, হুম। হ্যাঁ যখন পাল্টা ভিডিও দিছে তখন সে বলতেছে যে সে অ্যামাউন্টটা জানে না আর কি। কিন্তু ওই যেদিনকে সে ভিডিও দিছে ওই দিনই নাকি কোর্টে অলরেডি বলে দিছে যে কি অ্যামাউন্টে টাকা আর আচ্ছা, কি মানে শোধ করতে হবে, ওইটা বলে দেওয়া হয়েছে অলরেডি আর কি। তো ঠিক আছে, এটাই হচ্ছে সেরকম কি হলে আর কি। সে টাকা দিবে। তার বাবা, সে হুম টাকা দিবে না, তার বাবা টাকা দিবে। তার বাবা তার হুম কাছে হুম। হেল্প চাইতে পারে। আর সে যদি মনে হ্যাঁ করো যে সেটাই। রাফসানের যদি মনে হয় যে আমি বাবার জন্য আমার অনেক দিল দরাজ, আমি টাকা দিব বাবাকে, সে বাবাকে হুম চাইলে দিতে পারে, কিন্তু এমন না যে বাবাকে টাকা রাফসানের দিতেই হবে। হুম হুম কারণ হুম। রাফসান ঋণ খেলাপি না, রাফসানের বাবা ঋণ খেলাপি। ঠিক আছে, সে যদি টাকা দেয়, দিতে পারে বাবাকে, না দিলে নাও দিতে পারে, এটা রাফসানের চয়েস। আমাদের হুম। সমাজ ব্যবস্থা আমরা যেটা ভেবেই নেই যে বাপের ঋণই ছেলের ঋণ। ঠিক আছে, হ্যাঁ সেটাই। কেন? তবে বাবাকে ঋণ ইয়া নেওয়ার আবার, সময় ছেলের হ্যাঁ ছেলের পারমিশন নিয়ে তারপর ঋণ নিচ্ছে, না তা তো নেয়নি। তাই না? যাই হোক, আচ্ছা, এরপরে আরেকটা ইয়া হচ্ছে তার মানে যেটা বলছিলাম কুফা লাগছে, সেটা হচ্ছে যে মানে ব্লু, ওর একটা ইলেকট্রোলাইট, হ্যাঁ ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। ড্রিঙ্কস এর যে ইয়েটা ওইটার জন্য আর কি যেখানে করতেছে সেটা আর কি স্বাস্থ্যসম্মত জায়গায় না, প্লাস হচ্ছে তোমার অনুমোদন নাই আর কি। সো সবকিছু মিলায় আর কি এটা একটা জাস্ট বড় অফেন্স, অনুমোদন না থাকলে। ব্যাকফুটে। হ্যাঁ, হুম অনুমোদন না থাকলে এটা একটা বড় অফেন্স। কিন্তু হুম বাংলাদেশের যে অবস্থা, যদি প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি, ঠিক আছে, অনুমোদন নিয়েও কি খুব ভালো জিনিস হচ্ছে বানানো? না। তুমি বাজারে যাও, তুমি দেখবা যে সবকিছুতে ভেজাল। অনুমোদন নেওয়া সরিষার তেলে দেখবা তুমি কেমিক্যাল মিশানো। তুমি হচ্ছে অনুমোদন নেওয়া তেলের মধ্যে দেখবা তুমি ভেজাল। অনুমোদন নেওয়া লবণে দেখবা তুমি হচ্ছে কি নাই, আয়োডিন নাই, হুম অথচ হুম প্যাকেটের গায়ে লেখা আছে আছে। তো অনুমোদন নিতে হবে ডেফিনেটলি, এটা একটা তোমার হচ্ছে যে কি বলে প্রোটোকল। তোমার এটা ফলো না করলে তোমার সেটাতে জরিমানা তোমাকে সরকার করতে পারে, তোমার সেটা দিতে তুমি হ্যাঁ বাধ্য। সেটাই। কিন্তু হুম আমার হুম সমস্যা হচ্ছে কি, ধরো আমরা যে একজন পড়ে যাচ্ছে, সেটা যে উৎসব করতেছি। রাফসানকে কিন্তু আমার খুব একটা পছন্দ না, টু বি অনেস্ট। হুম। রাফসানও কিন্তু মানুষকে এরকম গিয়া হুদাই গিয়া অনেক ডিস্টার্ব করছে। ওই কোন রেস্টুরেন্টে গিয়ে টেক আউট 2.0 তে গিয়া দিছে, এক জার কয়েন দিছে, বলে আমি আসছি পে করব কয়েন দিয়ে। ঠিক আছে, এই ধরনের ছ্যাবলামি সে প্রচুর করছে, যেগুলো আমার পছন্দ হুম না। আমি আমি কিন্তু রাফসানের ফ্যান না। ঠিক আছে, কিন্তু আমার হুম। সমস্যাটা হচ্ছে কি, যে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে, সেটাতে আমাদের উৎসব করার কি আছে? না মানে সেটাই, হ্যাঁ। আমি এটা বুঝতে পারতেছি না। মানুষ তো মানুষের প্রতি সহমর্মিতা থাকবে, তাই না? রাফসান হুম আজকে এত নিন্দিত কেন হচ্ছে? কারণ সে একজন সেলিব্রিটি, এবং যে সেলিব্রিটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাতে মানুষের আনন্দ হয়েছে প্রচুর। বুঝতে পারছো? আমার হ্যাঁ সমস্যাটা হচ্ছে এইখানে। মানুষের মানে ক্ষতিতে আমরা কেন উৎসব করব? রাফসান যদি ভুল করে থাকে, সেটার শাস্তি হবে। সেটা ওর বাবা ঋণ খেলাপি হইলে বাবা টাকা দিবে না দিবে না, সেটা হচ্ছে ব্যাংকের সাথে, বাবার সাথে, আদালতের সাথে ব্যাপার। এটা নিয়ে তুমি আমি হুম। তো ঝাঁপিয়ে পড়ে একেবারে উৎসব করতে পারি না। যদি তাই না হইতো, না। মানে যদি ঋণ খেলাপি যদি হয়ে তোমার আমার একেবারে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে এরকম হইতো, বা তোমার নীতিবোধ হুম জাগ্রত হয়ে গেছে, তাইলে এতদিন যে টাকা চুরি হইলো, এই যে সোনালী ব্যাংকে 4,500 কোটি টাকার নয় ছয় হইলো, তারপর আরো কত ব্যাংক, কৃষি ব্যাংক না তো কোন ব্যাংক জানি, গেল কত টাকা, এই যে হাজার হাজার কোটি টাকা, সেগুলা নিয়ে মানুষ কেন এত উৎসব, এত ঝাঁপিয়ে পড়ে নাই? কয়টা পোস্ট হুম। হয়েছে সেগুলো নিয়ে? কি হয়েছে? না সে টাকা কি ফেরত সেটাই আসছে? সেটাই। সে না। টাকা তো ফেরত আসে নাই। তা তোমার যখন তুমি একটা ব্যবসায়ের কাহিনী বলবা, সেখানে 3 কোটি টাকা কিছুই না আসলে, কি নাথিং। হুম 3-4 কোটি টাকা একজন একটা একটা ব্যবসায়ীর ক্ষেত্রে কিছুই না। কিন্তু তোমরা যে মানুষকে একটা ট্রমা দিচ্ছ, মানে এই যে
একটা মানুষকে তোমরা আনন্দের সাথে উৎসবের সাথে যে তার নিন্দামন্দ গালাগালি তাকে একেবারে ধসায় দিতে হবে, মানে এটা মানে নাগরিক দায়িত্ব হয়ে গেছে রাফসানের নিন্দাবন্ধ হুম করা। হুম আজকেও একজন দেখলাম যে ব্লুর বোতল কিনে নিয়ে আসছে, 2টা ব্লুর বোতল আর একটা হারপিকের বোতল নিয়ে তারপর বলতেছে দেখছি, যে আমি আমরা, দেখছি। হুম। হ্যাঁ, মানে এটা কি ধরনের নোংরামি হচ্ছে? মানে রাফসান যদি ছোট হয় তাতে তোমার সুবিধাটা হচ্ছে কি, আমার সুবিধাটা হচ্ছে কি? আমাদের তো কোনো সুবিধা হচ্ছে না। না। তো এই নৈতিকতা বোধ চাই, এটা নিয়ে আমার আসলে আগের পর্বে তো জানি কোন একটা নিয়ে বলছি, আমার এখানেই সমস্যা আছে মানুষ। এবং ওই যে তোমাকে যে বললাম যে ইউটিউবের যে ডিসকাশনটা আমি রেফার করলাম, হুম হুম সেখানেও হুম একই কথা বলছি যে আমরা হচ্ছে এতই ক্ষোভ আমাদের মধ্যে যে আমরা এখন কাউকে পাইলেই ঝাঁপিয়ে পড়ি, আমরা একেবারে ঝাঁপিয়ে পড়ি, ওরে ওরে ধসায় দিতে হবে, ওকে আর উঠে দাঁড়িয়ে দেওয়া হুম, যাবে না, এরকম একটা অবস্থা। সেটাই। তো যাই হোক, আইন আছে, আদালত আছে, রাফসান ভুল করে থাকলে সেটার ব্যবস্থা হবে, ওর হুম বাবা অন্যায় করে থাকলে সেটার ব্যবস্থা হবে, ব্যাংক যদি ভুল করে থাকে ব্যাংকের ব্যবস্থা হবে। আমার মনে হুম। হয় যে আমাদের এই অপরাধে সামিল হওয়ার দরকার নেই। না না, সেটাই। আমরা আমরা হচ্ছে মানুষের উপকার করতে পারলে করব, আর যদি না পারি ভাই, ঠিক আছে, আমাদের দরকার নেই, আমাদের সেটাই, চুপ আরেকজনের থাকা একেবারে ভালো আর ধ্বংস কি। করে ফেলার দরকার নেই। সেটা আইন করবে, সেটার জন্য আদালত আছে, সেটার জন্য পুলিশ আছে, হুম হুম। প্রশাসন আছে, সেটার জন্য তুমি আমি ব্যক্তিগতভাবে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় না যে আমরা গিয়ে এটা নিয়ে আমরা করতেই হবে, আমাদের কি করতে হবে। না, সেটাই। এবং তুমি যদি করে থাকো সেরকম, এটা এক ধরনের সাইবার ক্রাইম, তুমি কাউকে এভাবে সাইবার বুলিং করতে পারো না, এটা কারো রাইট নেই, হুম, না এটা কিন্তু সেটাই। আইনগতভাবে নিষিদ্ধ। ঠিক আছে, তাইলে এখন সবাই সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেকে করতেছে, হুম হুম যেটা হুম। প্রয়োজন নাই ভাই। জনপ্রিয় যদি না হয় কি যাবে আসবে, একটা মানুষ যদি জীবনে জনপ্রিয়তা নাও পায় তাতে কি হবে? সেটাই। তার জন্য আরেকজনের ক্ষতি করে আমার জনপ্রিয় হওয়ার তো দরকার নেই। ঠিক আছে, না এটা না আমার না, ফিলোসফি। সেটাই। তো হুম। এই গেল এক টপিক। আর কি, আরেকটা কি জানি টপিক ছিল, আরেকটা টপিক আছে তোমার হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, যেটা যেটা হচ্ছে ক্রিকেট, তোমার আচ্ছা। আমাদের দলের আহ, অবশেষে তারা আমেরিকায় যেতে পারছে। আচ্ছা। আমাদের হচ্ছে বাংলাদেশের একজন 17টা সদস্যের দল ঘোষণা হয়েছে এবং যেতে পারছে, যেখানে তোমার একজন আলোচিত, যেটা সব থেকে সেটা হচ্ছে সাইফুদ্দিন বলে একজন খেলোয়াড় আছে, যে দীর্ঘ হ্যাঁ। প্রায় 2 বছরের মতো সময়ের ইনজুরিতে ছিল। সে হচ্ছে বিপিএল যে টুর্নামেন্টটা হয় আমাদের টি-20 লিগ, সেটা দিয়ে সে ব্যাক করছিল, কামব্যাক, সেখানে সে খুব ভালো পারফরমেন্স আচ্ছা। করছে। তারপরে হচ্ছে হুম। বাংলাদেশের যে প্রিমিয়াম লিগ আছে, বাংলাদেশের যে মানে ওয়ান ডে লিগ আছে, সেটাতে সে পারফর্ম করছে ভালো। তারপরে সে আচ্ছা। জিম্বাবুয়ে সিরিজে ডাক পাইছিল, ডাক পাওয়ার পরে সে যে খারাপ করছে অমন না, সে ধরো যে খেলোয়াড় ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে তাসকিন আহমেদ, সে 8 উইকেট পাইছিল পুরা সিরিজে 5 ম্যাচে। আর এই হুম। সাইফুদ্দিনও 8 উইকেটই পাইছিল, বাট ওর ইকোনমি অনেক বেশি ছিল, ও রান বেশি দিছে অনেক, যে কারণে আচ্ছা। ওই কারণ দেখে ওকে বাদ দিয়ে দিছে। তো ওর হুম। বদলে যাকে দিছে তারা বলতেছে তার নাম হচ্ছে আহ, তানজিম হাসান সাকিব। এবং আচ্ছা। সেও কিন্তু এমন না যে সে খুব ভালো খেলছে, মানে সে ওর ওর কাছাকাছি রান দিছে, এবং সে উইকেটও পায়নি, সে মানে পুরা পুরা সিরিজে মনে হয় একটা বা দুটো উইকেট পাইছে। আচ্ছা। তারপরেও তাকে হচ্ছে দলে রাখা হয়েছে, কারণ কি তার ইন্টেন্ট ভালো, মানে এইটা নিয়ে এখন খুব চলতেছে আর কি বাংলাদেশের সার্কিটে, যে কেন হুম সাইফুদ্দিনকে বাদ দেওয়া হইলো, কেন হচ্ছে তানজিম সাহেবকে নেওয়া হলো। এখানে আমার ব্যক্তিগত স্ট্যান্স হচ্ছে যে আমি সাইফুদ্দিনের খেলা বিপিএল এ দেখে আমার খুব ভালো লাগছিল, এবং আমারও মনে হয়েছিল যে সাইফুদ্দিন থাকলে ভালো হতো। হুম। বাট আসলে যেটা অবস্থা, যে বাংলাদেশে তো স্বজন প্রীতির অভাব নাই, তাই না? মানে না, সেটাই। ধরো যে অমুকের সাথে তমুকের সম্পর্ক ভালো আছে, তো অমুকে তমুকে সুযোগ দিবে, আরেকজনকে পছন্দ করে না, ও ভালো ভালো করলেও ওকে সুযোগ দিবে না। এবং এটা কিন্তু হুম। খালি ক্রিকেটে না, সব সেক্টরই এরকমই হয়। তুমি যখন একটা চাকরির জন্য যাবা সেখানেও এইসব ব্যাপার স্যাপার আছে। তো আমার মনে হয় যে এটা আচ্ছা। কোয়াইট ন্যাচারাল ফর বাংলাদেশ, যে ভালো হুম পারফরমেন্সের দিকে নজর না দিয়ে ব্যক্তিগত তোমার হচ্ছে যে মানে পছন্দ অপছন্দের জায়গাটাকে তারা গুরুত্ব দিচ্ছে বেশি। এখন কি হুম হুম। করার আছে, এমন না যে সাইফুদ্দিন গেলেও বাংলাদেশ খুব ভালো কিছু করতো। আমার কথা না, হচ্ছে যে সেটাই। এখন এমন পরিস্থিতি
যে বাংলাদেশের সাথে প্রথম রাউন্ডে খেলা হবে, যে গ্রুপে আছে সেখানে আছে হচ্ছে তোমার শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, আর হচ্ছে তোমার নেদারল্যান্ড, আর মনে হয় নেপাল প্রবাবলি। আচ্ছা। এখন শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের যেটা খুবই কঠিন, আমার ধারণা প্রবাবলি নেদারল্যান্ডের সাথেও জিততে পারবে না। কারণ টি-20-তে বাংলাদেশের যে অবস্থা, তাতে বাংলাদেশের আসলে হার্ড হিটার বলতে দুইজন আছে, দুইজন তিনজন আছে, বাট তাদেরও ইকোনমি রেট এমন বেশি না যে তারা হচ্ছে একেবারে কাঁপিয়ে দিবে। আর রিসেন্টলি আইপিএল হুম দেখার পরে যেটা বুঝলাম, যে আইপিএল এ তোমার এখন অলমোস্ট 300 রান হয়েছে 20 ওভারে। হুম হুম ঠিক আছে, এরকম যদি হয়ে থাকে যে প্রথম 6 ওভারে তোমার রান হচ্ছে, এখন করতেছে দলগুলা 70, 75, 80, 90 রান করে করতেছে, হুম এবং আমি ধরে নিলাম সেগুলো ব্যাটিং উইকেটই, খুবই ব্যাটিং উইকেট, মাঠ ছোট, সব ঠিক আছে। বাংলাদেশের কি, আমার মনে হয় না আমি কখনো দেখছি যে প্রথম 6 ওভারে তারা 80 করার মতো কোনো খেলোয়াড় বাংলাদেশের আছে। না না। তুমি যদি সেটা না করতে পারো, তাহলে ভাই অনেস্টলি স্পিকিং ওই বিশ্ব ক্রিকেটে গিয়া তোমার জেতা খুবই কঠিন। আর তার উপরে হচ্ছে বাংলাদেশের যে প্রথম দিকের যে খেলোয়াড়রা, তাদের কেউই এখন ভালো ব্যাটিং করতে পারতেছে, ফর্ম নাই। ওই এক ম্যাচে ভালো খেলে, হুম হুম হয়তো সৌম্য সরকার পুরা সিরিজে হয়তো এক ম্যাচে ভালো খেললো, তারপরে আর কোনো খবর নাই। তারপরে তোমার না, আমাদের যে অধিনায়ক সে হচ্ছে আউট হয়ে যায়। হ্যাঁ, এক ধরনের বল আছে, সেটা দিলেই সে আউট হয়ে যায়, বোল্ড আউট হয়ে যায়। সেম গোস ফর আচ্ছা সাকিব আল হাসান, সে হচ্ছে আম, সে তো ভালো খেলোয়াড়, প্রমাণিত ভালো খেলোয়াড়, কিন্তু সেও এখন চোখের সমস্যার কারণে ব্যাটিংটা ঠিকভাবে করতে পারছে না। তো আমাদের বোলিং লাইন আপ খুব ভালো, যেদিন ভালো বল করে সেদিন খুবই ভালো, পিচ ভালো হইলে আমরা খুব ভালো বল করতে পারবো আশা করা যায়, যদি ফিল্ডিং মিস না করে আচ্ছা। থাকি, আমাদের স্ট্রেংথ হুম আছে। হুম কিন্তু আমাদের হচ্ছে ব্যাটিং এর অবস্থা খুবই শোচনীয়। তো এবং প্রথম দিকে দাঁড়িয়ে ওই ওই ভরসাটা দেওয়ার মতো কেউ নাই। আর যেদিন যেদিন এই তুমি তো দেখো নাই মনে হয় জিম্বাবুয়ে সিরিজ, না, নাকি দেখছো? জিম্বাবুয়ে আমি সিরিজে জাস্ট যেটা হয়েছে, হাইলাইটস হাইলাইটস দেখছি আর কি। হ্যাঁ। হ্যাঁ, জিম্বাবুয়ে সিরিজ একটা ম্যাচে বাংলাদেশ খুবই ভালো ব্যাটিং করছে, ওপেনিং জুটি, ঠিক আছে, খুবই ভালো ব্যাটিং করছে, 100 কত রান জানি করছে ওপেনিং জুটিতে। যেই হুম ওই ওপেনিং উইকেটটা পড়লো, সাথে সাথে 30-40 রানের মধ্যে সব উইকেট পড়ে গেছে। আর বাকি দিনগুলাতে কিন্তু ওই মিডল অর্ডাররাই কিন্তু ব্যাটিং করে ঠিকঠাক, বুঝছো, আর ওপেনাররা করতে পারে না। হ্যাঁ তো সেটাই সেটাই। এটা, মানে আমার অদ্ভুত লাগলো যে আসলে এমন না যে তোমার কোচ বা ক্যাপ্টেন খুব ভরসা দিয়ে, মানে খুব বড়াই করে বলে গেছে যে আমরা জিতবো, এই সেই, তারাও জানে কি অবস্থা, এবং তারাও এটাই বলছে যে বেশি বেলুন, আশার বেলুন উড়ায়ও না, ঠিক আছে। এবং এটা সাংবাদিকরা অনেক ভাবে এটাকে অ্যাটাক করতেছে এই কথাটাকে, বাট এটাই সত্যি কথা। সত্যি কথা যদি কেউ বলে, সেটা আসলে একসেপ্ট করার মতো তোমার হচ্ছে ক্যাপাবিলিটি থাকতে হবে। তো আমাদের সাংবাদিকরা সেটাই। কি, যে তোমার ওই একদিক থেকে, যেদিক থেকে নিউজটা করলে সুবিধা হবে, তাদের ভিউ বাড়বে, তারা হচ্ছে সেদিক থেকে করে। ফলে ওই সত্যি হুম কথাটারও এখন হচ্ছে যে, মানে মানুষ এখন সত্যি কথা বলতে ভয় পায়, খেলোয়াড়রা বিশেষ করে। তারা হুম একটা ভালো কথা, কিছু একটা সত্য কথা বললো, অনেস্ট একটা অপিনিয়ন দিল, সেটাকে নিয়েও অনেক নিন্দামন্দ, গালাগালি, মারামারি এগুলা হবে, যে কারণে হুম মিডিয়াতেই কেউ আসতে চায় না এখন আর ক্রিকেটারদের। সো হোয়াট এভার, এটা একটা খবর। তোমার কোনো টেক আছে নাকি এখানে, যে সাইফুদ্দিন বা হচ্ছে, নাকি তুমি এটার কোনো না ট্র্যাকই রাখো না, না? আমার কথা হচ্ছে যে যদি মানে কোনো এমন কোনো স্টার প্লেয়ার বাংলাদেশে নাই যে তাকে না নিলে আর কি খুব যে আহামরি কোনো সমস্যা হবে, আমার মনে হয় না এটাতে কোনো ইয়ে আছে আর কি, যে একজন প্লেয়ারকে বাদ দিছে তার মানে টিমের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এরকম আমার মনে হয় না এরকম কোনো কিছু হয়েছে আর কি, বা হওয়ার সম্ভাবনা আছে আর কি। বেশ বেশ, হ্যাঁ, দেখা যাক এখন। দেশ, দেশের দল ভালো খেললে আমরাও খুশি হব। হ্যাঁ তো সেটাই। আমরা এখন আশা করতেছি যে আমরা অন্তত দ্বিতীয় পর্বে যদি যেতে পারি, এটি আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য, যেটা খুবই ডিফিকাল্ট এবছর। সেটাই। তো পার গ্রুপ থেকে কি 5টা টিমের মধ্যে কি কয়টা টিম যাবে? 2টা টিম না 3টা টিম? 5টা না, 4টা টিম, 4টা টিমের মধ্যে থেকে 2টা যাবে। না, তুমি বললা শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, নেপাল। ও আচ্ছা, 5টা না, 5টা বলছি। তুমি যে বললা নেদারল্যান্ড, নেপাল, নাকি আচ্ছা, নেপাল অন্য 5টা, গ্রুপে তাহলে হ্যাঁ, আছে? 5টার থেকে 2টা যাবে মনে হয়। আচ্ছা মানে আচ্ছা। তোমার
এই 5টা দলের মধ্যে খেলা হবে নিজেদের মধ্যে। তারপরে এখান থেকে একজন যাবে ফার্স্ট, একজন যাবে সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা তারা গিয়ে হচ্ছে আচ্ছা তোমার পরে মনে হয় সুপার 8 খেলা হবে। এরকম একটা ব্যাপার-স্যাপার হবে। এবার মনে হয় আচ্ছা 20টা দল প্রবাবলি। 20টা দল মনে ওকে হয় গেছে। যে কারণে হচ্ছে তোমার উগান্ডাও আছে মনে হয় এখানে। হুম উগান্ডা হচ্ছে তোমার কাকে হারাইছে? জিম্বাবুয়েকে হারায় আসছে। সেই জিম্বাবুয়ে আবার বাংলাদেশকে হারায় দিচ্ছে শেষ ম্যাচে। এটা হ্যাঁ নিয়ে হ্যাঁ খুব ট্রল হইছে। সেটাই আর তারা আবার হচ্ছে খুব ডিফেন্ড করে যে না নিজেদের দিনে যেকোনো দলই হারাইতে পারে। এটাই টি-20। মানে নিজেদের কোনো দোষ তারা এটা স্বীকার করতে রাজি না। কারণ হুম স্বীকার করলে তো যে ভয় সেটাই পায়, সত্য কথা বললেই যে একেবারে সাংবাদিকরা তো ছিঁড়ে খাবে। সাংবাদিকই খালি না। হুম এখন তো সবাই হচ্ছে তোমার ক্রিটিক। এই যে তোমার আমার মতো লোকজনও সেটাই বসে অনেক গালাগালি দিবে। সেটাই হ্যাঁ, মানে এটাই তো। যে কারণে মানুষ এখন সত্যের পথে যেতে চায় না। সত্য কথা বলতে চায় না। কারণ হচ্ছে সত্যের তো হুম দাম নাই। উল্টা আরো গালাগালি, মারামারি, ক্ষোভের বহিঃপ্রকাশ তোমারে যত দ্রুত পারে টেনে নেওয়া হবে এরকম একটা অবস্থা। একটা খেলোয়াড় যে সেটাই কত পরিশ্রম করা লাগে যে তোমার হচ্ছে ওই জাতীয় দলে আসার জন্য। এই যে সাইফুদ্দিন হুম তোমার ২ বছর পরিশ্রম করেও ঢুকতে পারল না দলে। এই যে নাজমুল হোসেন শান্ত না ধরো কত বছর পরিশ্রম করে তারপরে হয়তোবা এখন সে ক্যাপ্টেন হইছে। হ্যাঁ এই সেটাই পরিশ্রম তো তুমি আমি করে দিচ্ছি না। এগুলা তারাই করে। না আমি আর না তুমি যেটা পারি সেটা হচ্ছে এই বসে লাইভে একটা কিছু কমেন্ট করে দিলাম, আমরা একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। হ্যাঁ? তাতে কার কি গেল আসলো আমাদের কিছু যায় আসে না। আমরা হচ্ছে এটা আমরা একটা ন্যায় করলাম আরকি আমাদের দৃষ্টিতে। আসলে এইসব ন্যায়ের কোনো দাম নাই। আপাতত মানে হুম তোমার হচ্ছে যে রিয়াল ওয়ার্ল্ড এ গিয়ে এসব ন্যায়ের কোনো দাম নাই। এগুলোতে কারো কোনো কিছুই হবে না, উপকার হবে না। সেটাই যাকগে অনেক কথা বলছি। আমার মনে হয় হুম এটা অন্যতম দীর্ঘ লাইভ হইছে আমাদের প্রায় ২ ঘন্টার। হ্যাঁ অলমোস্ট ২ ঘন্টা হয়ে গেছে আর কি তো ঠিক আছে অসুবিধা নেই। কারণ গত পর্বে তো হয়ই নাই। যে কারণে ২ ঘন্টা হইছে। হুম আর অনেক কিছু বলার সেটাই ছিল আসলে। তুমিও এই সপ্তাহে অনেক কিছু দেখছো, পড়ছো। আমিও অনেক কিছু দেখছি, পড়ছি। হ্যাঁ হ্যাঁ সেটাই তবে আগামী মাসে এটা কি এখন তো নিয়ে আসতে হচ্ছে মে মাসে আরেকটা সামনের সপ্তাহে আমি হয়তো থাকবো। বাট তারপরের সপ্তাহ তারপরে ১-২ সপ্তাহ হয়তোবা আমি এভেইলেবল নাও থাকতে পারি। আমি একটু আচ্ছা আচ্ছা শহরের বাইরে যাচ্ছি। সুতরাং সেখানে কি হুম পরিস্থিতি থাকে, কিভাবে কি করা যায় সিওর না। এটা আগেই ওকে সমস্যা নেই বলে দিলাম। সো আচ্ছা আচ্ছা সুযোগ থাকলে হবে, না থাকলে হবে না। এই না হচ্ছে সেটাই ব্যাপার। সমস্যা নেই ব্যাপার না ওটা হ্যাঁ, ঠিক আছে তাহলে আমরা শেষ করি নাকি? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ শিওর সবাই ভালো আজকের মতো থাকবেন। তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ, আর যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর ওই যে নাজমুল যেটা বলছে যে যদি কেউ আসতে চান আ জানান। নাজমুলকে কমেন্টে জানান অথবা মেসেজ করেন বা আমাদের গ্রুপে মেসেজ করেন। লাইভের সময় লিংক পাঠিয়ে দেওয়া হবে। এই লাইভ চলাকালীন সময়েও যদি কেউ বলেন তাহলেও সেটারও ব্যবস্থা করার সম্ভাবনা আছে। হুম সেটাই সংকোচের কিছু নাই। ঠিক আছে ওকে, তাহলে চলো। ওকে বাই